তিনি লিখেছেন, আমি রিয়াজ, আমি সবার সাথে ঘটনাটা শেয়ার করব। এটা আমার নানা বাড়ির অনেক দিন আগের ঘটনা। আমার আম্মু তখন অনেক ছোট, তারা এই ঘটনাটা শুনেছিলেন। আচ্ছা, এবং তিনি বলছেন যে একটা লোক কোনো এক ইম্পর্টেন্ট কাজে অনেক দূর থেকে ময়না নামে একজনকে খুঁজতে আসেন। ওই লোকটা ময়নার বাসার অ্যাড্রেস জানতো না বলে ময়নাকে খুঁজে খুঁজে লোকটা অনেক রাগ করে ফেলল, কিন্তু লোকটি ময়নাকে তবুও খুঁজে পেল না। অবশেষে ময়নাকে না পেয়ে লোকটি তার বাসার দিকে রওনা হয়, মানে নিজের বাসা থেকে রওনা হয়, এবং তার বাসা ছিল এই যিনি আমাদের SMS করেছেন তার নানুর বাড়ি যেটা, সেখান থেকে 2-3 ঘন্টার পথ, এবং পুরো পথটাই হেঁটে হেঁটে যেতে হবে। এবং লোকটি দ্রুতই হাঁটা শুরু করেন, কারণ এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছিল। হঠাৎ হাঁটতে হাঁটতে লোকটি প্রায় 1 ঘন্টা হাঁটার পর তিনি যেটা হয়েছিল সেটা হচ্ছে বয়েলছড়ি নামে একটা গ্রাম। সেই গ্রামে তিনি আসেন, একটা জায়গায় আসেন, এবং তার পানির পিপাসা লাগে, প্রচন্ড পানির পিপাসা পান তিনি, পায় তার। এবং লোকটা একটা মসজিদ দেখতে পান সামনে, এবং সেখানে যান, এবং মসজিদে অজুর কূপ থেকে তিনি তিনি যেটা করেন সেটা হচ্ছে পানি সংগ্রহ করেন, এবং সেখানে তিনি বলেন যে মসজিদ খোলা থাকার কারণে লোকটি সেখানে পৌঁছাতে পারেন, এবং মসজিদের ভেতরে গিয়ে বেশ ক্লান্ত হয়ে যান তিনি, এবং অবশেষে তিনি সেখানেই ঘুমিয়ে পড়েন। যেহেতু প্রচন্ড সারাদিন ধরেই খুঁজতে হয়েছে এবং সারাদিন ধরে তিনি হাঁটাহাঁটির মধ্যে ছিলেন, সুতরাং ক্লান্ত থাকাটা স্বাভাবিক, এবং তিনি সেখানে যে ঘুমিয়ে পড়েন। আনুমানিক মাঝরাতের দিকে হঠাৎ আওয়াজে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙার পর তিনি দেখেন যে মসজিদের ভেতর সাদা কাপড় পরা অনেক লোক এবং সবাই একসাথে নামাজ পড়ছে ও জিকির করছে, এবং ওরা সেটা যে কারোর সাথে কেউ কথা বলছিল না। যারা সবাই একসাথে নামাজ পড়তে এসেছিল এবং জিকির করতে এসেছিল, কারোর সাথে কেউ কথা বলে নাই, নিজেদের মতো জিকির করছে। তো কর্নার থেকে তিনি হঠাৎ করে তার চোখ গেল কর্নারে, এবং কর্নার থেকে সাদা কাপড় পরা একটি বৃদ্ধ লোক ওনার দিকে তাকিয়েছিলেন এবং কি যেন বলছিলেন বিড়বিড় করে। এটা দেখে তিনি খুবই ভয় পান। যদিও বৃদ্ধ লোকটির চেহারা খুব সুন্দর ছিল, তারপরও তিনি ভয়ে গায়ের চাদর মুখের ওপর দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ওনার ঘুম আর আসে না, কারণ ওনার বারবারই বৃদ্ধ লোকটির চেহারা তার মনে পড়ছিল। এবং তার একটু পরেই তিনি বুঝতে পারেন যে ওনার গায়ের পাশেই বসে কেউ ছোট ছোট করে জিকির করছে, এবং জিকিরের মতো আওয়াজ করছিল, কিন্তু মুখের চাদর সরিয়ে কে জিকির করছে বা পাশে কে বসে আছে সেটা দেখার মতো সাহস তিনি একেবারে খুব চুপচাপ হয়ে শুয়ে থাকেন এবং মনে মনে আল্লাহর নাম নিতে থাকেন। অনেকক্ষণ পর মসজিদের সব আওয়াজ বন্ধ হয়ে গেল। তিনি অনেক সাহস করে মুখের চাদর একটু করে সরিয়ে দেখলেন, এবং তিনি সরিয়ে ফেললেন চাদরটা। তার আশেপাশে কেউ নেই, এবং মসজিদের ভেতরে সাদা কাপড় পরা যে লোকগুলো ছিল তাদের কাউকে আর দেখা যাচ্ছে না। কিন্তু তিনি যখন মসজিদের কর্নারের দিকে তাকালেন, তখন তিনি আবারও দেখলেন সেই বৃদ্ধকে, এবং সেই বৃদ্ধ লোকটি তখনও তার দিকে তাকিয়ে এবং এখনো সেই অবাক ভাবেই সে তাকিয়ে আছে। এবং এবার তিনি খুব বেশি ভয় পেলেন আর অজ্ঞান হয়ে গেলেন। তারপর মসজিদে ইমাম সকালের ফজরের নামাজ পড়ার সময় তাকে এই বেহুশ অবস্থায় পান, এবং তিনি তাকে ঘটনাটা খুলে বলেন, মানে তাকে সুস্থ করেন এবং তাকে ঘটনাটা খুলে বলেন। এবং ইমাম সাহেব যেটা তাকে বলেছিলেন যে হ্যাঁ, মসজিদে রাতের বেলা এরকম ঘটনা হয়, এবং ঘটনাটা তারাও জানেন। তো এইরকম একটা ঘটনা আমরা কিন্তু মসজিদের এই টাইপের ঘটনাগুলো আপনাদের কাছ থেকে বারবার শুনেছি, এর আগেও অনেক শুনেছি, এবং আপনারাই সেটা শেয়ার করেছেন আমাদের সাথে। সো এরকম ঘটনা নিশ্চয়ই আপনাদের কাছেও আছে, এবং সেই ঘটনাগুলো যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে SMS এর মাধ্যমে জানিয়ে দিন। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের এছাড়া SMS করেছেন শিববীর, এবং তিনি বলেছেন যে আমার মামার বাড়িতে মামাতো বোন উর্মির হাতের চা অল টাইম ঠান্ডা হয়। এটা SMS এর মাধ্যমে হয়তো বলেছেন বলে খুব বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি ইচ্ছে করলে আমাদের কিন্তু ইমেল করে পুরো ঘটনাটা বলতে পারেন যে কি ঘটনা ঘটে। দীপ্ত খুলনা থেকে SMS করেছেন যে হোয়াট ইজ ভূত, তার এই কোয়েশ্চেনটা আছে। এই প্রশ্নটা আমাদেরও, এবং আমার মনে হয় যে যারা শুনছেন তারাও এই প্রশ্নের উত্তর অনেকে বহুবার দিয়েছেন, এবং অনেকেই বলেছেন যেটা হচ্ছে অনেকের কাছে এটা মনে হয় যে আমরা আসলে জিনে বিশ্বাস করি, কিন্তু যে সমস্ত জিন খারাপ জিন বা যে সমস্ত জিন আমাদের ক্ষতি করে তাদেরকে আমরা ভূত বলি। এরকম ঘটনা কিন্তু শুনি আমরা,
সো আসলে ভূতকে আমরা কি ভূত কি এটা নিয়ে বিশ্লেষণ করতে আমরা এখানে বসিনি, বাট আপনার যদি মনে হয় যে হ্যাঁ ভূত আপনার কাছে এটা, তাহলে আমাদের জানাতে পারেন সেটা। আচ্ছা, সাগর আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে তিনি ফুটবলের মতন আগুনের গোলা দেখেছেন তাদের ওখানে। হ্যাঁ, এরকম ঘটনা আমরা এর আগেও শুনেছি বিভিন্ন জায়গায়, এবং বিল অঞ্চলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু হয়। যাই হোক, আমরা পরিচয় করে দিই আপনাদের সবাইকে, আমাদের সাথে যারা আজকে অতিথি হিসেবে রয়েছেন তাদেরকে। শুরুতে আমি আপনার নাম জানতে চাই। হ্যাঁ, আমার নাম নুসরাত। নুসরাত, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি শেওড়াপাড়া থেকে। শেওড়াপাড়া থেকে। নুসরাত, আরেকটু কাছে নিয়ে কথা বলতে হবে মাইক্রোফোনটা। ওকে, সো নুসরাত, আপনাদের বাসায় অনেক ঘটনা ঘটে যেটা আপনারা ইমেইলে আমাকে জানিয়েছেন। সো সেই ঘটনাগুলো কোন ধরনের ঘটনা, কি ঘটে একটু আমাদের বলবেন? হ্যাঁ, এটা হচ্ছে 2005-এর ঘটনা। তার আগে বলি আপনার সঙ্গে আপনার হাজবেন্ড রয়েছেন এবং একই সাথে এক্সপেরিয়েন্স করেছেন আপনারা দুজন। হ্যাঁ, আমরা দুজন এবং বাসার অনেকেই। আপনার নামটা একটু শুনিয়ে। আমার নাম হচ্ছে শঙ্খ। জি জি, আমার নাম শঙ্খ। আমি একই জিনিস আমরা একই সাথে এক্সপেরিয়েন্স করেছি। তো এটা হচ্ছে 2005-এর দিকে এই ঘটনাটা। জি, শুরু করি তাহলে, আমরা শুনি যে কি আমরা যখন এই বাসাটায় উঠলাম তারপর দিনই আমরা পাশের বিল্ডিং এর এক মহিলা বললো যে আপনারা যে বাসাটা উঠলেন বাসাটা কিন্তু ভালো না, এখানে কেউই থাকে না। তো বাসার কেয়ারটেকারের সাথে যোগাযোগ করা হলে উনি বললো যে এগুলা কিছু না, ভাড়াটিয়া যাতে না রাখি সেজন্য এগুলা বলা হচ্ছে। তো আমার নানি শাশুড়ি যখন দেশে থাকতেন, উনি আবার এই জিনিসগুলো একটু বোঝেন, অনেকে থাকে না বৃদ্ধরা একটু বোঝেন যে এই বাসা ভালো কি খারাপ। তো উনি আমাকে বলতেছে যে আমার নিক নেম রিয়া, তো উনি বলছে যে রিয়া এই বাসাটা না ভালো না। তো কিছুদিন পর থেকেই আমরা ফিল করতাম যে বাসায় যেমন রাতে মার্বেল শব্দ হতো। তারপর আপনাদের ওই বাসাটাই হতো? আমাদের বাসাতেই আমাদের বেডরুমে যেটা ওটা বেশি হতো, কাচের মার্বেল। হ্যাঁ, ফ্লোরে। তারপর সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার পর স্টেশনে পাইপে যখন খুলে ফেলে তখন একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা হতো জোরে একটা। হ্যাঁ, তারপর বাথরুমে পানি পড়ার শব্দ। এমনকি রাত 10টার পরও মাঝরাতে যে বাথরুমে যেতাম একা পারতাম না, আমার সারা শরীর কাটা দিয়ে উঠতো। ওকে আমি ডেকে তারপরে আমি বাথরুমে যেতাম। অ্যাটাচ বাথ। আপনার কি পরিষ্কার শুনতে পেয়েছেন যে ভেতরে পানির শব্দ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পানির শব্দ হচ্ছে। আচ্ছা, এটা কি আপনি একা শুনেছেন না? ও শুনেছে। আচ্ছা, আপনিও শুনেছেন? জি। আচ্ছা, ওকে। তো যেটা আমাদের দেখা সেটা হচ্ছে যে এটা হতো মিডনাইটে 2:30 থেকে ভোরের আজান দেওয়ার আগ পর্যন্ত এই জিনিসগুলো। তারপর সবকিছু ঠিক? হ্যাঁ, আজানের পর আর কিছুই নাই। আচ্ছা। তো আমরা ঘুমায় আছি তখন 3টা থেকে 3:15 বাজে। তো আমাদের বেডের রাইট সাইডে একটা জানালা ছিল আর আরেকটা জানালা ছিল অন্যদিকে। তো আমরা দুজনই রাইট সাইডে ঘুরে শুয়ে আছি। আচ্ছা। তো হঠাৎ আমাদের রুমের ডিম লাইট জ্বলছিল, তখন থাই অ্যালুমিনিয়ামের গ্লাস একটা খুলে হঠাৎ করে জোরে খুলে ফেললে যে শব্দটা হয় জোরে, সেই শব্দটাই দুজনের ঘুম ভেঙে গেছে। তো আমরা দুজনই তাকায় আছি, কিন্তু ও জানে না যে আমি সজাগ বা আমি জানতেছি না ও সজাগ। দুজনে আপনাদের মেইন যেদিকে আপনারা তাকিয়ে আছেন সেটা হচ্ছে আপনাদের রাইট সাইডে কনসেন্ট্রেশনটা হচ্ছে ওই জানালার দিকে। রাইট। তো হঠাৎ দেখলাম যে আমাদের জানালার 2টা পর্দা, একটা পর্দা কেউ ভাঁজ করে গ্রিলে গুজে দিল, কিন্তু ওখানে কারো হাত বা তেমন কিছু দেখলাম না। জাস্ট মনে হচ্ছে একটা অদৃশ্য একটা জিনিস বাতাসে ভাঁজ করে গুজে দিল। আচ্ছা। তার তখনও তাকায়, তারপর দেখলাম একটা ছায়া, মানুষের শেপের একটা ছায়া, কিন্তু কোনো ফিগার বোঝা যাচ্ছে না বা হাত টাত কিছু বোঝা যাচ্ছে না। শুধু মনে হচ্ছে যে গলায় ফাঁস ঝুলানো যেরকম থাকে উপর থেকে ওইরকম ফাঁস গলার মধ্যে ঝুলানো, এরকম একটা ছায়া। আর এটা একদম স্ট্রেট সরে যাচ্ছে, আমার বিল্ডিং আর পাশের বিল্ডিং এর মতো 1 হাত ডিস্টেন্স। তো ওইখানে একটা মানুষ যদি সরতে যায় বা উপর থেকে ঝুলন্ত অবস্থায় থাকে, তার সেটা একটু অসুবিধা হবে তার সরতে। অবশ্যই ওইখান থেকে তো সে স্ট্রেট এরকম ছায়ার মতো সরে যেতে পারবে না। যখন দেখলাম যে স্ট্রেট সরে যাচ্ছে, তখন আমি চুপচাপ শুয়ে আছি পাথরের মতন। ও চিৎকার দিল। দেওয়ার পর আমি সাথে সাথে লাইট জ্বালালাম, আমার শ্বশুরকে ডাকলাম, সবাই আসলো। এসে আমার শ্বশুর টর্চ দিয়ে বাইরে দেখলো, কোথাও কিচ্ছু নাই। আচ্ছা। তো আমার শ্বশুর আবার এগুলা বিলিভ করে না, উনি বলছে চোর। আমি চোর তো এভাবে সরতে পারে না। তখন আমার নানি শাশুড়ি বলছে যে তোমরা যেটা দেখছো এটা আমিও দেখি, কিন্তু আমাদের কিচেনের যে জানালাটা সেই জানালায় উনি জিনিসটা দেখে। আচ্ছা। তোমরা ভয় পাবে। আপনারা দেখছেন বেডরুমে? আমাদের বেডে। হ্যাঁ, বেডরুমে। আর উনি দেখছেন হচ্ছে কিচেনের জানালায়। এই বাসাটা কয় তলায় থাকেন আপনারা? 5 তলায়। 5 তলায় তো চোর আসা বা ওইভাবে উঠে কারো আমি একটু বলি, আমরা যে বাসাটা ওটা আমরা ছেড়ে দিয়েছি বাসাটা। জি জি। আমরা যে বাসাটা থাকতাম ওটার 3 দিকে হচ্ছে বাড়ি,
আচ্ছা মাঝখানে আমাদের বাড়ি, ওটার 3 দিকে বাড়ি। আর আমার বড় ভাইয়ের যে বেডরুমটা, ও যেখানে থাকতো, ওই বেডরুমটার সামনেটা হচ্ছে পুরো খোলা মাঠ একদম। আচ্ছা সো একটা চোর যদি হয়, বা আমি শুয়েছিলাম একদম জানালার সাথেই, সো যদি চোর হতো, একটা মানুষের কিন্তু সে সরে যাচ্ছে ফিগারটা তো আমি বুঝতে পারতাম। রাইট, একদম ঠিক আছে, সত্যি তাই। আমি যেটা দেখেছি বা ও যেটা দেখেছে সেটা হচ্ছে জাস্ট একটা মানুষ সেই বসে আছে এরকম, এবং তার ঠিক মনে হলো যে এই জায়গা দিয়ে এরকম একটা দড়ির মতো চলে গেছে, যেভাবে ফাঁসির রজ্জু, মানে দড়ি, Right, যেটা right. ফাঁসির দড়ি যেভাবে Exactly. যায়। আচ্ছা। তো এরকম মানে শাটারটা, আমার জানালার শাটারটা যখন সরে গেছে, মানে খুব একটা শব্দ হয়েছে, তো তখন সাথে সাথে আমি চোখ মেলছি। চোখ মেলার পর দেখলাম যে পর্দাটা সরে জানালার ভিতর গুজে দিল। এইগুলো আপনারা দেখছেন একদম আমি চোখের সামনে? দেখছিলাম তখন। হ্যাঁ, আচ্ছা। ও যে আবার আমার পাশে শুয়ে ও যে দেখতেছে, এটা আপনি কারণ বোঝেননি? লাইট তো বন্ধ আমার রুমে, আমি বুঝতে পারিনি যে ও দেখতেছে। তো তখন যখনই আমি মানে আমার ভিতর থেকে একটা শব্দ আসছে আর কি, আমি একটা নয়েজ করছি ভয়ে, দেখলাম যে জিনিসটা এমন ভাবে সরে গেল যে কোনো মানুষের পক্ষে এত স্মুথ, মানে জাস্ট মনে হলো ভাসতে ভাসতে জিনিসটা চলে গেল। এট দ্যাট টাইম মানে আমার ওঠার মতো কোনো ইয়ে ছিল না, আমি এত ভয় পাইছি। সো ও তখন, আমার বাচ্চাটা আমাদের পাশে তখন শোয়া, ও লাফ দিয়ে উঠে লাইট জ্বালাইছে। আমিও নামলাম, নেমে দরজা খুলে সবাইকে ডাকলাম। তো এরপরে তো আমার নানু বলল যে আমাদের কিচেনের যে জানালাটা, কিচেনের জানালায় আমার নানু প্রায় এরকম দেখেন। আচ্ছা। তো এরপরে আবার আমার আম্মা একদিন দুপুর বেলা সম্ভবত, তো আমার আম্মার রুমে একটা ছোট আলমারির মতো আছে, তো দুপুরবেলা হঠাৎ করে আম্মা দেখতেছে যে ওটার উপরে একটা ছোট বাচ্চা বসে আছে। আচ্ছা, তো এটা আম্মা ওই সময় আমাদের আর বলে মানে নাই, এটা বলছে। এটা উনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখছে ওই একই বাসাতে? একই বাসাতে। আচ্ছা। একই বাসাতে। তো এর মানে এই বাসাটাতে অনেক মানে এরকম ঘটনা ঘটছে। যেমন এর আবার কিছুদিন পরে একদিন আমরা রাত্রেবেলা একটু বাইরে গেছিলাম, আমি আমার ওয়াইফ বাইরে গেছিলাম। তো রাত্রেবেলা কোনো এক কারণে আমার আম্মা আমাদের রুমের দরজাটা খুলছেন, তখন রাত, আমার রুমের লাইটটা বন্ধ ছিল। তো আম্মা দেখলো যে একটা মেয়ে বসা খাটের উপরে, ঠিক আছে, বসা। তো এটা দেখছে। এটা কি আপনাদের ফ্যামিলির কোনো পরিচিত কেউ মনে হয়েছে নাকি একদম অপরিচিত কাউকে? না না, একদম অপরিচিত। আচ্ছা। আমাদের ফ্যামিলির কেউ না। এরকম দেখার পরে তো এগুলি আমরা প্রায় বাসায় শেয়ার করতাম। আমার আব্বা খুবই সাহসী মানুষ, আর উনি এগুলি বিলিভ করে না। সো আব্বাকে এগুলি বলতাম, বলতো দূর, তোমরা এগুলি ভুল দেখছো, ভুল বা দেখো। এগুলি তোমাদের মনের ভুল ভাইয়া। তো আমার নানুর আবার একটা অভ্যাস আছে, উনি মাঝরাতে নামাজ পড়ে। আচ্ছা। তাহাজ্জুদের নামাজ পড়ে। তো একদিন রাত্রেবেলা আমরা ঘুমায় আছি, আমি তখন রাত্র কয়টা হবে, এই 3:30 আমাদের বাসার ম্যাক্সিমাম ইনসিডেন্ট গুলি এই 2:30 পর 2:30 থেকে আচ্ছা। ফজরের আজানের আগ পর্যন্ত এরকম সময় incident গুলি। হয় বা জি। ঘটে থাকে। আচ্ছা। তো আমার হঠাৎ মানে প্রচন্ড ভারী একটা জিনিস ফ্লোরে পড়লে যেরকম শব্দ হয়, খুব প্রচন্ড জোরে একটা শব্দ হচ্ছে আমাদের বাসায়। তো আমি লাফ দিয়ে উঠছি, উঠে আমি আমার রুমের দরজাটা খুলছি। আমার রুমের দরজা আর আমার ভাইয়ার বেডরুমের দরজা মুখোমুখি। ও বের হয়েছে, আমিও বের হয়েছি। তো দেখি যে আমার নানু ফ্লোরের মধ্যে পড়া, এবং খুব মানে চিৎকার করে কাঁদতেছিল, মুখে হাত দেয়া। তো আমরা খুব অবাক হলাম যে কি ব্যাপার, হঠাৎ করে এরকম রাত্রেবেলা কি হলো, ইয়ে হলো। তো লাইট জ্বালালাম, ইয়ে করলাম, তো দেখলাম যে আমার নানুর চোয়ালের কাছে প্রায় একদম নীল কালশিটের মতো পড়ে গেছে। এটা আপনারা সবাই দেখেছেন? হ্যাঁ, এবং এটা স্টে করছে কয়েকদিন এই তো দাগগুলো। তখন আর আমার নানু যেই সাইডে বসেছিল, বাট মানে যেইভাবে উনি পড়ছে, তাতে ওনার ব্যথাটা পাওয়ার কথা ছিল বাঁ দিকের চোয়ালে। আচ্ছা আচ্ছা কিন্তু খুব অবাক ব্যাপার যে উনি ব্যথাটা পাইছে ডান দিকের চোয়ালে, আচ্ছা উনি পড়ছে বাঁ দিকে। ঠিক আচ্ছা। আছে? তো তখন নানুকে আমরা বললাম কি ব্যাপার, কি বললো যে আমারে মনে হলো যে কেউ প্রচন্ড জোরে ঘুষি মেরে খাট থেকে ফেলে দিছে, নিচে মাটিতে ফেলে দিছে। আচ্ছা। তো এটা নানু অনেকদিন, আমার নানু এটা নিয়ে খুব ভুগছেন আর কি। তো এটার পরে
তো আমাদের পাশের বাসার আন্টিকে, এক আন্টি ছিল, তখন ওনাকে আমরা বললাম যে আন্টি আসলে এরকম এরকম হচ্ছে আমাদের বাসায়। তো বললো যে দেখা আসলে এটা অনেকেই জানে এরকম এখানে আছে, কিন্তু বাড়িওয়ালারে বললে তো বাড়িওয়ালা এগুলি বিশ্বাস করে না। আমরা আমাদের কেয়ারটেকার যে আছে ওনাকে অনেক বলছি যে এরকম বাসার ভিতরে ইয়া হচ্ছে। আর আমার ভাইয়া তার বেডরুমে প্রায় শুনতো, মানে হাড্ডি চাবালে যেরকম কর্কর শব্দ হয় ওর জানালার কাছে, এবং প্রচন্ড দুর্গন্ধ আর কি আসতো প্রায় মাঝরাতে। 5 তলায় কিন্তু সাধারণত দুর্গন্ধ আসার কথা না, এটা খুব আজব ব্যাপার। আজব ব্যাপার, হ্যাঁ, জি। যে 5 তলায় দুর্গন্ধ হ্যাঁ, আসাটা একটু এরকম। মুশকিল। তারপরে আরেকদিন রাতে, আরেকদিন সকালবেলা ও অফিস যাওয়ার সময় আমার নানু ওকে বলতেছে যে তুমি এত রাতে হাঁটাহাঁটি করো কেন ঘরের মধ্যে? তো ও বলতেছে যে নানু আমি তো হাঁটাহাঁটি করি নাই। বল না, তোমারে আমি দেখছি তুমি রাত 3টার সময় উঠা তোমার রুমের থেকে বের হয়ে ভিতরে রুমে গেছো, আবার হাইটা এসে তুমি তোমার রুমে ঢুকছো। তো মানে ও খুব অবাক হয়েছে যে আমি তো এত রাত্রে তো ঘুম থেকে প্রশ্নই আসে না। তো এরকম মানে প্রায় ইনসিডেন্ট হইতো। আর আমার বাচ্চাটা তখন 1 বছর হয় নাই, 8-9 মাস বয়স। ও মানে যেই জানালাটায় আমি ওই জিনিসটা দেখছিলাম, ও প্রায় দেখতাম মানে ওই জানালাটার দিকে তাকিয়ে মানে প্রচন্ড চিৎকার দিত, মানে ভয়ে প্রায় একদম শক্ত হয়ে যেত। এটা আপনার বাচ্চা বয়স কত? ওর এখন 5 বছর। আমরা যখন বাসা ছিলাম তখন ওর বয়স 8-9 মাস ছিল যখন তখনই সেরকম মানে ওই জানালা দিকে চোখ পড়লে সে চিৎকার দিয়ে। হ্যাঁ। ওকে, সো আপনারা পরে কি বের করতে পেরেছিলেন আসলে যে ওই বাসাটা আসলে কি ঘটনা হ্যাঁ, ছিল বা ওই কি বাসাটা হয়েছিল? আমরা পরে জানতে কেন এরকম পারছি হতো? যে ওই বাসাটা যখন 3 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছিল তখন ওই বাসায় মানে একটা ফ্যামিলি থাকতো। ওই আচ্ছা। বাসায় ওই বাসার মহিলা সম্ভবত সুইসাইড করছিল। তারপর থেকে এই বাসাটাতে এরকম ধরনের- তারপর থেকে নাকি মানে এরকম হতো। তো এটা আমরা জানতে পারছি অনেক পরে। আপনাদের বাসা ছাড়ার কারণও কি এটা যে এই বাসাটা এরকম ধরনের? হ্যাঁ, আচ্ছা। আসলে বাসা ছাড়ার কারণ ওই বাসাটায় আমাদের ফ্যামিলির ম্যাক্সিমাম মেম্বার প্রায় শিখ থাকতো এবং এই ধরনের ইনসিডেন্ট গুলি হতো। আমার নানু খুব মানে বয়স্ক মানুষ, উনি এরকম বেশ কিছু মানে এক্সপিরিয়েন্স হয়েছে ওনার। এর মানে এগুলির কারণেই আর কি মেইনলি আমরা পরে ওই বাসাটায় আর থাকিনি। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে আপনারা বাসা পরিবর্তন করলেন, নতুন বাসায় যে আসলেন চেঞ্জ করে, সেই নতুন বাসায় কি আর এই ধরনের কোনো প্রবলেম না, হয়েছে? নতুন বাসায় আমাদের কোনো প্রবলেম হয় নাই। আমরা এই ধরনের কোনো ইয়ে ফিলও করিনি। So, আমার যেটা মনে হয় যে আসলে এই ব্যাপারগুলোকে সবসময় আমরা চিন্তা করি যে আমরা ভুল দেখি বা মানসিক ব্যাপার বলে চালিয়ে দিতে চাই, কিন্তু এটা কি বলবো যে একটা বাসার সাথে তো এত কিছু মানে একসাথে সবগুলো মানুষ এভাবে দেখতে পারে না, সেটা সবগুলো মানুষ সিক হয়ে যেতে পারে না। যাই হোক, আমাদের আপনার নামটা বলেন। আমি তপু, মিরপুর থেকে। তপু মিরপুর থেকে। এর আগে একবার তিনি এসেছিলেন, আমাদের সাথে জয়েন করেছেন এবং তার কিছু ঘটনা বাকি থাকার জন্য তাকে আবারও আজকে ডেকে নিয়ে আসা হয়েছে। তপু, কি ঘটনা শেয়ার করবেন আজকে আমাদের সাথে? আমি আমার ভার্সিটির কিছু ফ্রেন্ডের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো স্বাভাবিকভাবে দেখা যায় যারা ঢাকার বাইরে থেকে আসে, আমি একটা প্রাইভেট ভার্সিটিতে আছি, তো দেখা যায় তারা মেসে থাকে, মেস করে ফ্ল্যাট বাড়িগুলোতে থাকে। আমি আমার ভার্সিটির নামটা বলতেছি না। না, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ভার্সিটি একটা মজা আছে, আমরা সিনিয়র জুনিয়র সবাই একসাথে খুব মজা করি একসাথে, মানে আমাদের মধ্যে খুব ক্লোজ রিলেশন সবার মধ্যেই। তো একদিন রাতের বেলা, আমি সেদিন ভার্সিটিতে আমার কাজ ছিল কিছু, তো সেদিন আমি ওদের সাথে একটা মেসে আড্ডা দিচ্ছিলাম ওকে, কাজ শেষ করে। তো হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার এক জুনিয়র, আমার 2-3 ব্যাচ জুনিয়র, তো ওর গলার মধ্যে একটা তাবিজ। আচ্ছা। তো আমি ওর বলতেছি, তুই এই 2010-এ বসে গলার মধ্যে 11-তে তাবিজ বসে? না, তখন 10 ছিল। আচ্ছা। তো 2010-এর শুরুর দিকের কথা। তো 2010-এ বসে তুই গলার মধ্যে তাবিজ ঝুলায় রাখছিস, কাহিনীটা কি তোর? তো আমার বলতেছে, ভাই কাহিনী আছে, বলা যাবে না। আমি তুই তাবিজ খোল। তো ওর সাথে হাতাহাতি করে ওর তাবিজটা আমি খুলে নিছি। আচ্ছা। তো আমরা স্বাভাবিকভাবে কয়েকটা ছেলে একসাথে থাকলে যা হয় আর কি, কার্ড খেলতেছিলাম। তো রাতে তখন প্রায় 3টা 3:30 এরকম হবে। তো হঠাৎ করে দেখলাম যে ও কেমন চুপচাপ হয়ে গেল। আচ্ছা। ও খুব মজা করে, মানে খুবই মজা করার মতো একটা ছেলে, এবং মানে আমাদের যে যারা সিনিয়র আছে ভার্সিটিতে তারাও ওর সঙ্গ খুব পছন্দ করে আর কি। আচ্ছা। তো হঠাৎ ও চুপচাপ। তো আমি ওকে বলতেছি, কি ব্যাপার তোর, কি হয়েছে? তো কোনো কথা বলতেছে না, চুপ করে মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। ওকে। তো হঠাৎ করে মানে মনে হচ্ছে ওকে কেউ ঝাঁকাচ্ছে ধরে, আচ্ছা। জাস্ট মানে ওর বডি একা একা শেক হচ্ছে। তো আমি বলছি, কি ব্যাপার এমন করতেছিস কেন? তো ওর সাথে মানে আমার সাথে আর যারা ছিল 3-4 জন, ওরা এটা দেখে ভয় পেয়েছে, ওরা হয়তো বা এর আগে ভুক্তভোগী। তো
তো ওরা ঘর থেকে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে বের হয়ে গেছে। তো বের হয়ে মানে একজন দরজার সামনে দাঁড়ানো, আর আরেকজন চলে গেছে, আর আমি আরো রুমের ভিতরে। আচ্ছা। দরজাটা খোলা, মানে ওরা বাইরে রুমের বাইরে দাঁড়ায় দেখতেছে। তো হঠাৎ করে মনে হলো যে যদি কেউ মানে সামনে থেকে বসে থাকা অবস্থায় সামনে থেকে কেউ যদি ধাক্কা দেয় কাউকে, কি হবে? অনেক ছিটকে পিছন দিকে পড়ে যাবে। আমরা একটা খাটের উপরে ছিলাম, মনে হলো ওকে কেউ খাটের থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল, এমন একটা মনে হলো। তো এমন ও আর বোঝা যাচ্ছে ও কারোর সাথে ধস্তাধস্তি করতেছে। তো ইউ ক্যান বিলিভ ওর ঠোঁট সাইড থেকে দেখলাম কেটে গেল, এবং সে হাত দিচ্ছে না সেখানে? না, সে কিচ্ছু করতেছে না, তাকে মনে হচ্ছে কেউ জোর করে ধরে রাখছে, জাস্ট ফ্লোরের সাথে জোর করে ধরে রাখছে। আচ্ছা। তো অনেকক্ষণ ধস্তাধস্তি করার পরে তো আমি ওকে যখন মানে আমি তখন স্টাক হয়ে গেছি যে এটা কি দেখতেছি, আচ্ছা। কিভাবে সম্ভব এটা। তো ওকে যখন আমি ধরছি, ধরার পরে দেখলাম যে ও আস্তে আস্তে নর্মাল হয়ে গেল। তো তারপরে ওর কাছে শুনলাম, মানে ওর একটু ট্রিটমেন্ট নেওয়ার পরে ওর কাছে শুনলাম যে ও যখন অনেক ছোট, মানে ক্লাস 5-6 এ পড়ে আর কি, তো ওর বাড়ি মানে গ্রামের বাড়িতে থাকতো, গ্রাম থেকে আসছে। ও গ্রামের বাড়িতে নাকি ও ঘরের মধ্যে বসে পড়তেছিল পরীক্ষার আগের রাত্রে। আচ্ছা। তো হঠাৎ করে টিনের মধ্যে কে যেন শব্দ করতেছে, টিনের ঘর আর কি, টিনের মধ্যে কেউ একজন শব্দ করতেছে। আচ্ছা। তো ওর ডিস্টার্ব হচ্ছে বারবার। তো হঠাৎ করে মনে হচ্ছিল, মানে ওর মনে হচ্ছে যে কেউ একজন পিছনে দাঁড়াইছে। তো ও যখন ঘুরে পিছন দিকে তাকালো তখন দেখলো যে মানে একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, 3-4 মাস বয়সের বাচ্চারা যেরকম দেখতে হয়, কিন্তু দেখতে খুবই বিকৃত, মাথাটা অনেক বড়। আচ্ছা। এবং বাচ্চাটার মুখে দাঁত দেখা যাচ্ছে। ও পিছন থেকে এসে ওর মানে ঘাড়ের উপরে ঝাঁপায় পড়লো, এবং তখন থেকে নাকি এটা শুরু। এবং এটার অনেক দিন এইভাবে যাওয়ার পরে ও অনেক অসুস্থ হয়ে যায়, কারণ প্রতিদিন এইভাবে টর্চার তো সহ্য করা যায় না মানুষ। বুঝতে পারছি। তো তারপরে কেউ একজন ওকে একটা তাবিজ দেয়, ওই তাবিজটাই এখন পর্যন্ত স্টিল আমার গলায়। পরে আপনি ফেরত দিয়ে দিয়েছেন তার? হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি এবং ওর কাছে বলছি আই এম সরি, এটা আর কখনো হবে না। ওকে, থ্যাংক ইউ আপনার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। এবং আমাদের সাথে আমি বলেছিলাম যেভাবে যে ভৌতিস টিম জয়েন করেছেন, এবং তারা বলেছিলেন যে শুটিং নিয়ে বেশ ব্যস্ত ছিলেন, এর মাঝখানে আপনারা জানেন, এবং খুব দ্রুতই আপনাদের কাছে ইমেল পাচ্ছে এবং আপনারা SMS এর মাধ্যমে জানাচ্ছেন যে আপনারা অনেকবার সেই প্রোমোটা দেখেছেন, এবং খুব অবাক ব্যাপার যে যখন প্রোমোটা টেলিভিশনে দেখে অনেকে সেটা আবার ইউটিউবে গিয়ে আবার নতুন করে দেখে। ওকে, পুরোটা দেখার জন্য। অ্যাকচুয়ালি ইউটিউবে আমাদের এই ট্রেলার যে ডেমোটা, এটার হিট 95,000+ হয়ে গেছে অলমোস্ট 1 লাখের। ওকে, এটা আমার মতে আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় একটা ট্রেলার, এটা সিরিয়াস কিছু নয়, অনেক বড় ব্যাপার। সুমন ভাই, আমার মনে হয় যে মানে যে পরিমাণ এখন মানে ভিউয়ার্স আছে আরো বেশি বাড়বে যখন, এবং আরো অনেক হিট করবে অনেকে। অবশ্যই, ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ ভেরি মাচ হোপফুল। একদম। এখন তো অ্যাকচুয়ালি দেশ টিভিতে প্রোমো দেখানো শুরু হয়ে গেছে, সো যাদের ইউটিউব অ্যাক্সেস নাই বা যারা ওইসব জায়গায় ইউজুয়ালি যায় না, তারাও এখন দেখতে পারছে। সো হোপফুলি এটা ভালো একটা জায়গায় যাবে। আচ্ছা, এটা তাহলে কি মানে এখন কি আমরা বলতে পারি যে বেশ কিছু এপিসোড হাতে রেডি হয়ে গেছে, বা এরকম আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত? রাইট। এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদের ইনভেস্টিগেশন তো অ্যাকচুয়ালি অলমোস্ট ডান। একটা জাস্ট লোকেশনের ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি। আচ্ছা, ওই জায়গায় আমরা ওটা এখনো শেষ করিনি, ওটা আমরা লাস্টে শেষ করবো, ওটা হাফ ডান অবস্থায়। ওটা নিয়ে ইনফ্যাক্ট আজকে আমরা কথা বলবো, লাস্ট দিন আমরা আলাপ করছিলাম ওটা নিয়ে। আর আমাদের যে ফিকশন পার্ট গুলো, আমাদের 5টা ফিকশন পার্ট থাকবে নাটক টাইপের, 5টার মধ্যে 2টো হয়ে গেছে আর 3টা বাকি। সো এই 3টাও খুব শীঘ্রই এই মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা। তো আচ্ছা শুনুন, একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে সবসময় অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। তো এই যে আপনি যখন ভৌতিস্টের শুরুর দিকে অনেক বাধা হয়েছে, শুটিং করতে গিয়ে রিসেন্টলি কোনো বাধার সম্মুখীন হননি, যে মানে কেউ চাচ্ছে না যে শুটিংটা হোক বা এরকম কিছু? এরকম অনেক হয়েছে, অনেক, মানে এটা আমরা মোস্ট অফ দ্য কেসেসে এরকম প্রবলেমই আমরা ফেস করেছি। বিকজ এর আগে আমি বলেছিলাম একটা এপিসোডে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি কোন একটা বাসার মধ্যে কোনো সমস্যা বা কোনো একটা জায়গায় প্রবলেম আছে, এগুলো কেউ জানতে দিতে চায় না, বিকজ আমরা অনেক এইসব ব্যাপারে অনেক কনজারভেটিভ, আমরা এগুলো জানতে দিতে চাই না। সো আমরা যেই কয়টা লোকেশনের ইনভেস্টিগেশন মানুষজন দেখবে, ওদের সবার সাথে মোটামুটি আমাদের একটা কন্ট্রাক্ট সাইন করতে হয়েছে যে আমরা লোকেশন, নাম এবং কোন একটা বাসা হলে বাসার বাইরের ইয়েটা, অ্যাকচুয়াল বাসাটা আমরা দেখাতে পারবো না, সো দ্যাট মানুষজন দেখে যাতে না বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আমরা কোথায় গিয়েছিলাম। যেই কারণে আমাদের ট্রেলারের মধ্যে অনেকে কোশ্চেন করেছে যে খুলনায় কোথায়, ট্রেলারটা খুলনায় না। ট্রেলারে আমরা 2-3টা লোকেশনের ভেঙে কয়েকটা জিনিস জোড়া লাগিয়ে আমরা একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা করেছিলাম।
তো যে কারণে সবসময় সবকিছু বলা যাচ্ছে না আর কি। আর এমনিতে অন্য কোনো কিছুর দ্বারা মানে বাধাপ্রাপ্ত হয়েছেন কি, মানে যাদের নিয়ে আর কি কাজটা? ওয়েল, সুপার ন্যাচারাল বলি বা যে জিনিস এক্সপ্লেইন করতে পারছি না বা কোন ধরনের সমস্যা, হ্যাঁ অবশ্যই এটা হয়েছে আমাদের। ইনফ্যাক্ট কোইন্সিডেন্স, আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলাপ করবো এটার একটা বড় পার্ট হচ্ছে এটাই। আমাদের একটা লোকেশন আছে যেটা আমরা ভৌতিস্টের প্রথম ইনভেস্টিগেশন ছিল, রাইট? ফার্স্ট ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশন আমরা শুরু করেছি প্রথমে, ওই ইনভেস্টিগেশন এখন আমাদের শেষ হয় নাই। এটা করতে গিয়ে আমাদের অনেক ধরনের জিনিসপত্র ফেস করতে হচ্ছে, উইচ ইজ ভেরি উইয়ার্ড। মানে প্রথম দিকে যখন আমাদের এই প্রবলেম গুলো হচ্ছিল তখন তো অ্যাকচুয়ালি আমরা তো খেলার ছলে অ্যাকচুয়ালি কাজটা করছিলাম, তখন তো অত সিরিয়াস ছিলাম না। আর বাট পরের দিকে আমরা যখন এই জিনিসটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম, দেখলাম যে এই একটা লোকেশন আছে যেটা নিয়ে আমরা বারবার হোঁচট খাচ্ছি। আপনি আরো কয়েকবার সেই জায়গায় চেষ্টা করেছিলেন যে কাজটা শেষ করার। এক্স্যাক্টলি, অনেকবারই মেন্টালিটি ডিফারেন্ট ছিল তখন আমাদের, মেন্টালিটি ডিফারেন্ট ছিল। এখন তো আস্তে আস্তে এখন একটা এরকম একটা এখন মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। মানে আমাদের এই টিমের বয়স তো 2 বছর। সো জি, এই টিমের মানে টিম ওয়ার্কেরও তো একটা ব্যাপার আছে। মানে অবশ্যই আমাদের টিম ওয়ার্ক যদি আজকে বাংলাদেশের ক্রিকেট খেলার মতন হয় তাহলে তো হবে না, হ্যাঁ, তাহলে ব্যাপারটা অনেক খারাপ হবে। সো এখন আমাদের মধ্যে ওই এক্সকিউজ মি আন্ডারস্ট্যান্ডিংটা আছে, সবকিছু আছে। সো এখন অনেক কিছু আমরা খুব সহজে বা মানে শান্তভাবে হ্যান্ডেল করতে পারি, তখন পারতাম না। আচ্ছা, সো যে কারণে প্রবলেমও বেশি ফেস করেছিলাম। আচ্ছা, বাট এখনো আমাদের এই তুমি যেটা বলছো যে অন্য ধরনের কোনো প্রবলেম নাকি, হ্যাঁ অবশ্যই অন্য ধরনের প্রবলেম আমাদের হয়েছে। আমরা এখনো ভুক্তভোগী। আমরা এখনো ওই একটা, আমরা একটু আগে যেটা বললাম যে একটা লোকেশন আছে যেটা আমরা লাস্টে করবো এই কারণে, কজ আমাদের সবার কাছেই মনে হয়েছে যে এই জায়গাটা আসলে একটু রিস্কি। এখানে যাওয়ার আগে আমার মানে সব এপিসোড গুলো শেষ করে এডিট করে তো আমার যেটা মনে হয় যে আপনারা যারা সাথে আছেন তাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই SMS করতে। ওকে, আমি তো অ্যাকচুয়ালি প্রবলি সে জানে আমি সিলেটের, হবিগঞ্জ বাড়ি সিলেটে চাই। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। তো হোপফুলি এই সিজনটা শেষ হোক। আর যদি এগুলো প্রবলেম এখনো থাকে, এখনো যদি এটা কন্টিনিউ করে, তাহলে ডেফিনেটলি আমরা আমাদের ওই সাইডে যাওয়া হয়, রাইট? সো সিলেটে আমাদের প্রায় যাওয়া হয়। সো আমরা কি এখন একটু ঘটনায় যাব? ওকে, হ্যাঁ, ঘটনায় যাওয়া যেতেই পারে। আজকে যেই ওকে, আমি এটা একটু আগের থেকে শুরু করতে হবে। একদম, হ্যাঁ একদম, প্লিজ। সো ব্যাপারটা হচ্ছে যে হয়তোবা এই ঘটনার কিছু কিছু জিনিস এর আগে আমরা বলেছি, বাট পুরো জিনিসটা বোঝানোর জন্য আমাদের প্রথম থেকে শুরু করতে হয়। সেটা হচ্ছে এটা প্রায় 4 বছর আগের কথা বোধ হয়। তখনও আমরা অফিসিয়ালি ভৌতিস নামে আমরা কিছু করিনি আর কি। আচ্ছা, সো আমি গিয়েছিলাম একটা অ্যাডের শুটিং ছিল। ওই অ্যাডের মিউজিকের কিছুটা দায়িত্ব আমার ছিল আর কি। সো ওটা শুটিং হবে ঢাকার বাইরে। সো ওখানে আমি শুটিং চলছিল, আমি গিয়েছিলাম যে শুটিং দেখতে, প্লাস একটু ঘুরে আসা হবে ঢাকার বাইরে। ওকে, তো ওখানে যাওয়ার পরে আমি তো যেখানে যাই ওখানে একটু জিজ্ঞেস করি যে কোনো ব্যাপার আছে কিনা। সো দুজন আমাকে বললো যে একটা বাসা আছে, এই বাসাতে একটু সমস্যা হয়, বাসাটা এখন একা মানে খালি পড়ে আছে, বাসাটা কেউ থাকে না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই বাসায় যদি যাওয়া যায় তাহলে খুব ভালো হয়, রাতে যাব। আচ্ছা, তখন ওরা আবার ম্যানেজ করলো যে ওই বাসায় একটা কেয়ারটেকার থাকে, বাট বাসার ভিতরে থাকে না, ওই বাউন্ডারি ওয়ালের মধ্যেই ছোট আরেকটা সার্ভেন্ট করার টেবিল বাইরের দিকে আছে, ওখানে থাকে। বাট বাসার মানে বিল্ডিংটার পুরোপুরি লকড, ওখানে কেউ ঢুকে না, বেরো হয় না। সো ওর কেয়ারটেকারের সাথে কথা বলে রাজি করানো গেল যে হ্যাঁ যাবো। সো তখন হচ্ছিল যে তখন যেটা বলছিলাম যে তখন ভৌতিস্ট হয় নাই। আমি এই জন্য বললাম যেটা আগের থেকে বলতে হবে, বিকজ ভৌতিস্ট পর এটার সাথে ভয়ঙ্করভাবে ইনভলভ হয়। আচ্ছা, সো তখন আমি গিয়েছিলাম একা, এবং ওই যে শুটিং যে ক্রু ছিল ওখানে আরেকটা ছেলে ছিল, আরো 2 জনকে আমি নিয়ে আমরা 3 জন ওই বাসায় যাই আর কি। আচ্ছা, সো ওই বাসায় যাওয়ার পরে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাসায় ঢোকার পরে কেয়ারটেকার বললো যে দরজা খুলে দিচ্ছে বিল্ডিং এর। সো বিল্ডিং এর দরজাটা খুলে দেওয়ার পরে বললো যে আপনারা যান। বললাম যে না, আপনি আমাদের সাথে চলেন, আমরা দেখি, বাসাটা চিনি না তো, দোতলা একটা পুরনো একটা বাসা। আচ্ছা, তখন বললো যে না আমি যাবো না, আমার এতটুকুই, আমি যাই না। মানে কেয়ারটেকারও রাতে ওই বাসায় ঢুকতে ভয় পায়, এরকম একটা ব্যাপার। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি ভয় পান তাহলে আপনি এখানে আছেন কেন? বলে যে না এখানে কিছু হয় না, আমি যে মানে ওটা হচ্ছে বিল্ডিং এর বাউন্ডারি ওয়ালের মধ্যে কিন্তু একটু দূরে। আচ্ছা, বাসাটার পিছনে জঙ্গল আছে, সামনেও জঙ্গল টঙ্গল আগাছা টাগাছা, মানে বিশাল বড় একটা জায়গা নিয়ে বাসাটা। তো
তা ওই বাসায় গেলাম, যাওয়ার পরে ওইখানে বেশ কিছুক্ষণ ছিলাম। ঢোকার 15 মিনিটও যায় নাই, আমাদের 3 জনের মধ্যে একজন হঠাৎ করে বললো যে শোনো আমার ভালো লাগছে না, আমার আবার কালকে কাজ আছে, so আমি চলে যাই। আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে যাও, অসুবিধা নাই। সে তখন বের হয়ে চলে গেল। বললাম যে বাইরে গাড়ি রাখা আছে, তুমি গাড়ি করে তোমার হোটেলে তোমাকে নামাই দিয়ে আবার ইয়ে করবে, আবার ফিরে আসবে, আমরা পরে যাবো। তো ও চলে গেল তখন। তো ও চলে যাওয়ার পরে তারপরে যেটা হলো যে আমরা ওখানে আছি বেশ কিছুক্ষণ, আমি আর একটা ছেলে, আমরা দুজনই। পুরো বাসাটা খালি, আমরা একতলায় ঘোরাঘুরি করছি, একটা রুমের মধ্যে গেলাম, একটা করে রুমের মধ্যে যাচ্ছি, বাট এভরিথিং ওয়াজ নর্মাল আর কি। মানে একটা অ্যাবান্ডেন্ট পরিত্যক্ত একটা বাসা, ইলেকট্রিসিটি নাই, ধুলো চারিদিকে, এরকম একটা অবস্থা। যেতে যেতে যেটা হলো যে হঠাৎ করে কিচেন টাইপের একটা জিনিস ছিল, ওটার পাশে একটা রুম ছিল। ওই রুমটাতে ঢোকার সাথে সাথেই মানে আমার একটু গা ছমছম করা শুরু করলো, একটু কেমন জানি লাগছে আর কি, কেমন জানি লাগছিল। তা তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঘুরতে ঘুরতে দোতলায় গেলাম। দোতলায় গিয়ে দোতলার রুম টুমের মধ্যে ঘুরতে ঘুরতে দোতলাতেও একটা রুমে কোনা লাস্ট মাথায় একটা রুম, অ্যাকচুয়ালি লাস্ট মাথায় না, ফার্স্ট রুমটা, মানে সিঁড়ি দিয়ে ওঠার পর বাম দিকে একটা রুম ছিল। ওই রুমটাতে ঢোকার পরেও সেম একটা ফিলিং হলো আর কি। আচ্ছা, আমি তখনও জিনিসগুলো ইগনোর করতেছি আর কি। করতে করতে আমরা ছাদে গেলাম, ছাদে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার নিচে আসলাম। নিচে আসার পর আমরা দুজন ছিলাম, দুজনের আমার সাথে যে ছিল ওকে বললাম যে একটা কাজ করি, আমরা এখন লেটস স্প্লিট আপ, আমরা আলাদা হয়ে যাই, তুমি নিচে ওই রুমে থাকবা আর আমি দোতলার এই রুমে থাকবো, আমরা আলাদা থাকবো, আচ্ছা দেখি কিছু হয় কিনা। সো ও নিচে যেতে না যেতেই, আমার ঘটনাটা তো অনেক আগে ঘটেছিল, আমার ছাড়া মনে আছে, বাট যতটুকু মনে আছে আমি স্টোরিগুলো বলছি। হঠাৎ করে কোনো একটা সময় আমরা একটা আওয়াজ পেলাম, আওয়াজটা বেশ, আচ্ছা আমার হাতে একটা হ্যান্ডিক্যাম ছিল, আচ্ছা হ্যাঁ, এবং আমাদের কাছে দুটো ওয়াকি টকি ছিল। এটা হচ্ছে ওই যে শুটিং প্রুফ এর ওয়াকি টকি আর কি, আচ্ছা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করার জন্য। আর আমার কাছে, আর ওই ছেলেটার কাছে একটা টর্চ লাইট ছিল, যে পেন্সিল টর্চ গুলো হয় ছোট, ওরকম ছোট। আর আমার কাছে ঠিক টর্চ লাইট ছিল না, আমার কাছে ছিল আমার কিরিং এর সাথে একটা লাইট জ্বলে, এলইডি লাইট। আচ্ছা, এইটাই আমার কাছে আর কিছু নেই। তখন তো অ্যাকচুয়ালি টিমও ছিল না, তখন তো খুব আনপ্রফেশনাল ছিলাম, জাস্ট হুটহাট করে চলে একদম শখ করে বসে যাওয়া। ওরকম একটা অবস্থায় হঠাৎ করে একটা আওয়াজ পেলাম আমরা। আওয়াজটা হচ্ছে ইয়ে থেকে, কি বলে, ওই মনে হলো যে ছাদ থেকে এসেছে। আচ্ছা, এবং বেশ বিকৃত টাইপ, মানে আওয়াজটা আমি ঠিক বোঝাতে পারবো না। এটা হচ্ছে বিড়াল কাঁদে না মাঝে মাঝে, মানুষ টাইপের বিড়াল একদম কাঁদে, বাচ্চাদের মনে হয় যে পুরোপুরি মানুষের মতো করে শব্দ করছে একদম। ওই আওয়াজটাই যদি এরকম করা হয় যে বিড়ালটা কাঁদার চেষ্টা করছে, কিন্তু ওর গলা আমি চাপ দিয়ে ধরে রাখছি আর কি, মানে গলা দিয়ে আওয়াজটা আসছে না, মানে বারবার আটকে যাচ্ছে, মানে আওয়াজটা বেশ বিকৃত, বেশ ভয়ঙ্কর। আমার কাছে ইয়ে ছিল তখন, তো আমাদের ওই যে ইএমএফ এগুলো কিছু ছিল না, বাট আমার কাছে যে হ্যান্ডিক্যাম ছিল, ওই হ্যান্ডিক্যামের মধ্যে ওই অডিওটা আছে, ওই আওয়াজটা এখন আছে। হ্যাঁ, তো ওই আওয়াজটা শোনার সাথে সাথে আমরা মনে হলো যে এটা ছাদ থেকে আসছে, তখন আমরা দৌড় দিয়ে ছাদে যাই, তখন আমরা স্প্লিট হইনি। ছাদে গেলাম, ছাদে যাওয়ার পরে তো ওই টর্চ তো নাই, যে পেন্সিল টর্চ একদমই কম আলো হয়, অল্প একটা, ওর মধ্যে ছাদের মধ্যে আমরা ঘুরতেছি, ছাদে কোনো রেলিংও নাই, এদিকে ঘুরি ওদিকে ঘুরি, কোথাও কোনো আওয়াজ পাচ্ছি না। ছাদে থাকার অবস্থাতে সাথে সাথে মনে হলো যে নিচে আওয়াজটা হচ্ছে। তখন আমরা দৌড়ে আবার নিচে যাই, নিচে আসি। নিচে আসার পরে কিছুক্ষণ থাকার পরে দেখলাম যে না, কোনো কিছুই বুঝতেছি না। তখন আমরা বললাম ঠিক আছে, এবার আমরা আলাদা হই। এর আগে একটা ছোট ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে দোতলার যে রুমটা ছিল, ওই রুমে একটা ক্লোজেট ছিল। এই ক্লোজেটটা আমরা টেনে খোলার চেষ্টা করছিলাম, বাট খুলছিল না কোনো একটা কারণে, মানে অনেক দিন ধরে পড়ে আছে তো, জ্যাম ছিল। আমরা যখন নিচে গেলাম, নিচে যাওয়ার পর দেখলাম যে একটা কিচেনের পাশে একটা রুম, ওই রুমের মধ্যে একটা ছোট একটা ভাঙ্গা একটা টেবিল, মানে পায়াটাও নাই, মানে আচ্ছা ধ্বংসস্তূপ টাইপের। ওটার উপর কিছু সাদা সুতা টাইপের, বেনি করা টাইপের একটা উইয়ার্ড একটা জিনিস, মানে আমরা ঠিক বুঝতে পারছিলাম যে এটা কি, মানে পুরো ধুলায় ময়লা অবস্থা, বাট সাদা সুতা আর কি বোঝা যাচ্ছিল। তো ওটা আমি দেখে বলছি এটা কি। এই জিনিসগুলো আবার আমাদের ক্যামেরাতে আছে, ভিডিওতে আছে। আচ্ছা, খুবই আনপ্রফেশনাল ভিডিও, বাট আমাদের কাছে আছে। এনিওয়েজ, তো ওটা আমরা তখন পাত্তা দিই নাই। আমি তখন বললাম তুমি এখানে থাকো, আমি উপরে যাই বলে আমি উপরে চলে গেছি। উপরে যখন আমরা চলে আসছি, উপরে চলে আসার পরে ওখানে বসে আছি বেশ কিছুক্ষণ।
দোতলায়, আমি আরো একতলায়। হঠাৎ করে একটা ধূপ করে একটা আওয়াজ পেলাম। আওয়াজ পাওয়ার সাথে সাথে মনে হলো যে আওয়াজটা নিচ থেকে। আমি আবার দৌড়ে নিচে যাওয়া শুরু করছি। আমি যখন সিঁড়ির কাছে আসছি দেখি যে ওই ছেলেটা আবার দৌড়ে উপরে আসতেছে। আমি বললাম যে আওয়াজ শুনছো? তখন বলতেছে না, আওয়াজ তো উপরে হয়েছে। আমি আরো শুনে ভয় পেয়ে গেলাম, আমি দৌড়ে ও মাই গড, মানে দুজন দুই জায়গায় শুনছেন। আমি বলি না, আওয়াজ আমি নিচে শুনছি। এরকম এইটা নিয়ে আমরা আর্গুমেন্ট করতে করতে ইমরান হঠাৎ মানে আমার সাথে যে ছিল, ওর নাম জানতে অসুবিধা নেই, অনেক ইমরান। তো ও হঠাৎ করে আমার দিকে এয়ারটেলে ইমরান না, ওয়াটসনে যে আছে। হোয়াটসঅ্যাপের ইমরান না। আচ্ছা, আমার কাছে এইমাত্র একটা SMS এসেছে, এটা আমার মানে কি স্টোরি শোনান আপনারা। এখন তো আমার টয়লেটে যেতেও ভয় লাগছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমি যখন SMS এর প্রসঙ্গ আসলে আমি একটা ছোট্ট কোশ্চেন করবো, সেটা আমার খুব জানতে ইচ্ছে করলো যে আপনারা যখন ইনভেস্টিগেশনে যান সে সময় কোন সময় সিদ্ধান্ত নেন বেসিক্যালি যে আপনারা আলাদা হয়ে যাবেন? না, আমাদের ইনভেস্টিগেশনের একটা পার্ট আছে। আমরা তিনজনই মিউজিশিয়ান, তো আমরা পার্টটার নাম দিয়েছি সোলো সেশন। সোলো সেশনের ব্যাপারটা হচ্ছে যে আমরা তিনজনের মধ্যে যে কোনো একজন সোলো, হ্যাঁ, একটা ওই স্পেসিফিক জায়গায় থাকবে, ওখানে 2 ঘন্টা থাকবে। সে যখন 2 ঘন্টা থাকে তখন সেই সাকিব গেল, তখন আমি আর জিবরান আমাদের যে বেস স্টেশনটা বানাই ওখানে আমরা ওয়েট করি। আচ্ছা, 2 ঘন্টা করে সে আসার পরে হয়তো আমি গেলাম 2 ঘন্টা, তারপর হয়তো জিবরান গেল 2 ঘন্টা। এইভাবে আমরা কাটাই আর কি। এই সময়টা তো সবচেয়ে ভয়ঙ্কর। এই সময়টা সলো বাজাতে এমনি সবাই খুব পছন্দ করে। এই সময়টা সবচেয়ে এটা আমরা সবসময় করি না, এটা করি যখন দেখছি যে কিছু হচ্ছে, মশার কামড় ছাড়া কিছু হচ্ছে না। আচ্ছা, কিন্তু আমরা জানি যে এখানে মানে আসে না, শুভম ভাই কিছু একটা ফিল করছে, হ্যাঁ, আমার যেটা কিছু একটা বলছে, হচ্ছে। দোস্ত তো আমাকে ছেড়ে উপরে, এরকম অনেক কিছু হচ্ছে, বাট নাথিংস হ্যাপেনিং। তখন আমরা এই এক্সট্রিম জিনিসটা করি। হ্যাঁ, এবং এই এক্সট্রিম জিনিসটা করতে গিয়ে আমাদের সিলেট বিভাগের একটা টি এস্টেটে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি একটা এক্সট্রিম জিনিস হয়েছিল, যেটা আমরা এখন বলছি না। আচ্ছা। ওটা মোস্ট প্রবাবলি আমাদের সেকেন্ড এপিসোড হবে, রাইট? ভিডিও তো দেখছি আমরা ডেফিনেটলি। অবশ্যই ভিডিওতে থাকবে। ওটা ভয়ঙ্কর জিনিস হয়েছিল সোলো সেশনে গিয়ে। আচ্ছা। সোলো বাজানো হয়নি আমাদের। এনিওয়েজ, গল্পে ফিরে যাই প্লিজ। তারপরে যেটা হলো যে ইমরান হঠাৎ করে আমার দিকে, সে কেমন যেন একটা ব্ল্যাঙ্ক একটা লুক দিয়ে তাকিয়ে আছে। আমি বললাম যে কি হয়েছে? তখন সে আস্তে আস্তে করে হাতটা উঠেছে, আঙ্গুল উঠেছে আমার দিকে। আমি বললাম কি ব্যাপার? আমি তখন রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি আমার পিছনে কিছু একটা হচ্ছে। সে কথা বলতে পারতেছে না, সে আঙ্গুল তুলে বলতে, মানে জাস্ট দেখাইতেছে কিছু একটা। আমি ঘোরার সাথে সাথে আমি দেখলাম কিছু নাই। আমি কিছু নাই, তুমি কি বলছো? কি হয়েছে তোমার? বলে যে না, আমি কিছু একটা দেখছি। বলে যে কি, মানে কি দেখছো? তখন বললো যে ওই যে কোনার যেই রুমটা আমার কাছে একটু লাগছিল, যে রুমটা একটু মনে হচ্ছে যে কিছু একটা আছে বা এরকম কোন একটা সমস্যা হয়। অ্যাকর্ডিং টু হিম, যে ওইখানে সে কাউকে ঢুকতে দেখছে। আচ্ছা, মানে দরজার ওইখানে উকি দিতেছে বা এটা একটা কিছু দেখছে। আমরা সাথে সাথে ঘুরে ওই রুমে গেছি। এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এটা সবচেয়ে ইন্টারেস্টিং, এরপরে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা দৌড়ে ওই রুমের মধ্যে ঢুকে আমরা ফার্স্ট জিনিসটা আবিষ্কার করলাম, সেটা হচ্ছে ক্লোজেটটা খোলা। কিন্তু ট্রেনে খোলা যাচ্ছিল রাতে। 2টা পাল্লা প্রচন্ড টাইট ছিল, কাঠের পাল্লা প্রচন্ড টাইট ছিল এবং খোলা। এবং তখন আমাদের এক্সপ্লেনেশনটা সাথে সাথে আমি যে এক্সপ্লেনেশনটা দিয়েছি, আমরা অনেক পুরানো একটা বাসার একটা ক্লোজেট যেটা মানে লক হয়ে গেছে, অনেক টানাটানি করেছি তো, সো লুজ হয়ে গিয়েছিল। তারপরে কোনো কারণে এটা জাস্ট অটোমেটিক খুলে গেছে। আচ্ছা, এরকম একটা এক্সপ্লেনেশন ছিল। ক্লোজেটটা খোলা এবং তারপরে ক্লোজেটের ভিতরে আমরা টর্চ মারার পরে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে মুরগির কাটা পা আছে না, মুরগি জবাই দেওয়ার পরে আলাদা করে পা গুলো কেটে ফেলে দেয়। হ্যাঁ, একটা কাটা পা, এটা আমাদের ভিডিওতে আছে এবং জিনিসটা কঙ্কাল টাইপের হয়ে গেছে। মানে জিনিসটা পুরোপুরি মানে তখন চামড়া টাইপের আছে, কিন্তু আবার অনেক শুকিয়ে গেছে জিনিসটা, মানে মামির মতো। হ্যাঁ, একটু ওই ধরনের একটা ব্যাপার। এটা দেখার সাথে সাথে আমার মাথার সাথে সাথে অনেক কিছু হিট করছে, যে একদম যে কিছু একটা ব্যাপার আছে আর কি। তখন এই যে সুতা, এই যে সাদা বেনি করা সুতা, মুরগির কাটা পা এবং আরেকটা জিনিস, আরো কিছু সাইন, এই সবকিছু হচ্ছে এক ধরনের ডেভিল ওয়ার্শিপ, শয়তানের পূজা করল, মানে অ্যাকর্ডিং টু রিচুয়ালের মধ্যে পড়ে। এটা হচ্ছে সাউথ আমেরিকাতে সান্তারিয়া নামে একটা ডেভিল ওয়ার্শিপ টাইপের একটা জিনিস হয়। ওটার মধ্যে এই এলিমেন্ট গুলো থাকে। সাথে সাথে আমাকে হিট করছে যে আমি বোধহয় কিছু একটা একতলায় দেখছিলাম। আচ্ছা, আমরা দৌড়ে তখন নিচে যাই। আচ্ছা, আমার কাছে খুব উইয়ার্ড লাগছিল একটা জিনিস, সেটা হচ্ছে যে বাসাটা যখন ঢুকছিলাম, ঢোকার সময় যে মেইন দরজাটা, কাঠের দরজা, ওই দরজা দিয়ে ঢুকলেই বাসার রুমটা হচ্ছে গোল, হ্যাঁ, একটু গোল শেপের, তারপর হচ্ছে প্যাসেজ, বাট বাসাতে গোল না, অ্যাকচুয়ালি একটু একটা শেপ আছে, শেপটা হচ্ছে পেন্টাগন শেপ।
হ্যাঁ আচ্ছা পেন্টাগন বুঝতে বিল্ডিং পারছি, আছে না হ্যাঁ, ওরকম একটা শেপ ওই রুমটার। আচ্ছা ওই রুমে গেলাম এবং গিয়ে যেটা চিন্তা করছিলাম তাই, আমরা ফ্লোরে দেখি একটা পেন্টাগ্রাম আঁকা, এবং পেন্টাগ্রামটা তার মানে তো কেউ মানে রেগুলার প্র্যাকটিস করতো ওখানে। পেন্টাগ্রাম আঁকা, এবং আঁকা মানে কি কেউ হাত দিয়ে আঁকে নাই, বাসাটার ফ্লোরটা আমরা ডিজাইন। ছোটবেলায় পুরান ঢাকায় কিছু বাসা দেখা যেত যে কালো পাথর দিয়ে আবার ফুলের মতন ডিজাইন থাকতো, এখানে একটা পেন্টাগ্রাম, হ্যাঁ। পেন্টাগ্রাম একটা আঁকা। এবং সাথে সাথে আমার সাথে যে ছিল ও বললো যে শোন ভাই দেখেন রুমটার শেপটা আর এটা দেখেন। আমি বললাম যে হ্যাঁ 5 কোণায় 5 জন বসবে, মাঝখানে ব্যাফোমেটটা থাকবে, মানে যেটা বলি দেয় বা যে জিনিসটা করে আর কি। এবং তখন হঠাৎ করে ভয় লাগা শুরু করলো এবং প্রচন্ড কেমন জানি অস্বস্তি লাগা শুরু করলো, ঘাড়ের উপরে প্রেশার, এইটাই অবস্থা। তখন আমরা ডিসিশন নিতে পারছি না কি করবো। আমি বললাম যে অসুবিধা নাই, আমরা এটা জাস্ট ফাইন্ড আউট করছি, সো তুমি তোমার রুমে চলে যাও, ওই যে কিচেনের পাশের রুমটাতে, আমি আবার দোতলায় যাই, আমরা আবার আলাদা হই। বলে আমি আবার উপরে চলে গেলাম, ও নিচে। আমরা অনেকক্ষণ বসে আছি, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, মানে বিরক্ত, আবার গরম ওই সময়, ঘামতেছি। এরকম একটা সময় হঠাৎ করে আবার একটু ভয়ও লাগছে। এরকম সময় আমি ওয়াকি টকিতে আমার ফ্রেন্ডটাকে বলতেছি যে আচ্ছা তুমি তো কিচেনে ফাইজলামি করতেছি আর কি, ভয় তাড়ানোর জন্য, যে তুমি তো কিচেনের পাশে আছো, দেখো তো কিচেনে খাওয়াটাও আছে নাকি, খিদে লাগছে, ফ্রাইড চিকেন থাকলে ভালো হয়। এটা আমি ফাইজলামি কথাটা বলতেছিলাম। আমার কিন্তু ভিডিও ক্যামেরা অন করা, এই কথাটা বলতেছি, কথাটা শেষও হয় নাই, মানে বিকট একটা শব্দটা কিরকম আমি বলি, ছোটবেলায় আমরা স্কুলে হলুদ রঙের একটা স্কেল নিয়ে যেতাম, পাশে স্টিল লাগানো, একদম হ্যাঁ, হ্যাঁ ওই সোনালী রঙের স্টিল, হ্যাঁ, এই স্কেলটা দিয়ে যদি ওই যে কাঠের টেবিলের মধ্যে বাড়ি দিলে একটা টাস করে একটা আওয়াজ হতো না? একদম, হ্যাঁ। ওই ধরনের একটা আওয়াজ, উচ্চারণ অনেক জোরে। ঠিক আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমার ঠিক পায়ের গোড়ালির পিছনে 1 ফিট পিছনে হবে এরকম একটা আওয়াজ, মনে হলো কি যে কেউ একজন কিছু একটা দিয়ে বাড়ি দিয়েছে ফ্লোরের মধ্যে। আমি তখন দোতলায়, আমার ওই রুমে কেউ নাই, পাশে জানালা, কেউ আসতে পারবে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক 1 ফিট পিছনে মনে হচ্ছে যে ভয়ঙ্কর রকম একটা শব্দ হয়েছে। আচ্ছা আমি ভয়ে ঘুরছি, আমি যখন ঘুরছি আমার ডান হাতে ক্যামেরা ছিল, তো ক্যামেরা আমার সামনে, আমি ডান হাত, আর পিছনে ঘুরছি ওই ছোট্ট লাইটটা নিয়ে আর কি। আমি দেখতেছি কিছু নাই, এবং কিছু যখন নাই তখন আমি ভয় পাইছি, তখন আমি বলছি সামথিং ইজ ভেরি রং, এবং আমি তখন ফিল করতেছি যে সামথিং ভেরি ব্যাড ইজ ইনসাইড দিস হাউস আর কি, ভেরি ইভিল, এরকম লাগছে তখন আমার কাছে। তখন আমি সাথে সাথে ওই আওয়াজ, ওই ছেলেও শুনছে, সে দৌড়ে উপরে আসছে, আমি দৌড়ে মাঝামাঝি আবার মিট করে বলছি যে এক্ষুনি চলো আমাদের বের হয়ে যেতে হবে, এখানে থাকা যাবে না, বিকজ এখন কিছু একটা হইতেছে এখানে, বিকজ আমি ফিল করতেছি খুব বাজে। এই যে তুমি দেখতেছো বোধহয় এখন আমার সামনে, আমাকে এখন আমি বলতে আমার লোভ খারাপ হয়ে গেছে এখন, বিকজ ওই ফিলিংটা আমার সারা জীবন মনে থাকবে। ওই সময় মনে হচ্ছিল কি যে খুব খারাপ একটা কিছু আমাদের আশেপাশে, মানে খুবই খারাপ। ওখান থেকে আমরা চলে আসি, আমরা ওই দিন চলে আসি, আমরা 3.25 ঘন্টার মতন ওই বাসায় ছিলাম আর কি। বাসা থেকে আমরা চলে আসি, আমরা হোটেলে যাই। হোটেলে যাওয়ার পরে সকালবেলা আমাকে একজন ঘুম থেকে উঠায়, উঠানোর পরে বলে যে এই তুমি ঠিক আছো? আমি বললাম যে হ্যাঁ আমি ঠিক আছি। কেন? বলে যে আমার সাথে যে গেছিল তার কথা বলতেছে যে ওর তো অনেক জ্বর। আমি বললাম যে তাই নাকি, বোধহয় ভয়টা পাইছে। বলে যে হ্যাঁ হইতে পারে, তোমরা কোথায় গেছিলে কি করছো আল্লাহ জানে, বাট মানে আমাদের ডিরেক্টর বলতেছিল এই কথা। ছিল গাজী শুভ্র ছিল, শুভ্র ভাই। ও আচ্ছা, হ্যাঁ উনি ছিল, উনি আমার বলছে যে কি করছো না করছো। আমি ওনার সাথে কথা বলতেছি বিছানার মধ্যে বসে, কথা বলতে বলতে আমি বিছানায় ঠাস করে পড়ে গেছি। ও মাই গড। তো পড়ে গেছি, তোমরা কি ছিল? আমি বলছি তুমি ঠিক আছো? আমি তো ঠিকই আছি। তখন আমার গায়ে হাত দিয়ে বলে কি তুমি মোটেও ঠিক নেই। এন্ড গেস হোয়াট, ওর 104 ডিগ্রির মতন বলে জ্বর উঠছিল, ও বমি টমি করতেছিল, আর আমার 102-1.5 ডিগ্রি জ্বর। মানে আপনি ঠিক ওই দিকে যাচ্ছেন? আমি বুঝিও নাই যে আমি অসুস্থ। আমার ঘুম থেকে উঠেছে তো, আমি তখন মানে জাস্ট ঘুম থেকে উঠছি, কয়েক ঘন্টা ঘুমাইছি, আমি বুঝতে পারিনি। আমরা দুজনেই অসুস্থ হয়ে যাই, এবং ওইখান থেকে আমরা তারপরে ব্যাক করি। হ্যাঁ, সো এই গল্প আমি অনেককে বলছি। এই তখনও ভৌতিস নাম হয় নাই, এই সাকিব জিবরানের আসছে, এদের আমি অনেকবার বলছি যে এটাই। এবং আমি বলছি যে আমার কাছে ভিডিও ফুটেজটা আছে। ও আমি আমাদের কাছে যে ফুটেজ ছিল ওটা আমি শুভ্রভাইকে দিয়ে দিয়েছিলাম যে আপনি এটা রেড ডটের মধ্যে রেখে দেন, লুকায় রেখে দেন, এটা কারো দেখানোর দরকার নেই, সামথিং ইজ ভেরি রং, এটা আমরা পরে যখন দরকার হবে দেখবো। আপাতত আমি আমার একটা লো রেজুলেশন একটা ভার্সন আমার দেন, যেটা আমি আমার ল্যাপটপে রাখবো আর কি। আচ্ছা, ওটা মাঝে মাঝে দেখতাম, আওয়াজটা শুনতাম, ওই আওয়াজটা যেগুলো শোনা যেত, তো ভিডিওটা মাঝে মধ্যে আমি অনেককে দেখাইছি।
অনেক মিউজিশিয়ানদেরও দেখাইছি, সাকিব জীবনও দেখছি। একদিন আমি করলাম কি, ওইটা একটা ভালো রেজলিউশন আমি রেড ডট থেকে আমি আবার কপি করলাম। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে ওই ঘটনার মানে প্রায় 1 বছর পর। 1-1.5 বছর পরের কথা। আচ্ছা। হ্যাঁ, তখন হচ্ছে আমরা ভৌতিস তখন কি আমরা নাম দিছি, তখনও নাম দিই, না, নাম তখন দেয়নি। ভৌতিস নামটা হয়নি। বাট আমরা মোটামুটি ডিসাইডেড যে সাকিবও তখন ফ্রি বলছে যে আই এম ইন, আমি আছি এবং জীবনের ফ্রি আছে, তো আমরা একসাথে করি, জিনিসটা মজা হবে। আমিও তো খুব খুশি যে আচ্ছা আমি পাইছি কাউরে মানে যারা ইন্টারেস্টেড। ওই আমরা ফুটেজ নিয়ে আমার এলসিডি, আমার ওই যে এইচডি টিভিতে লাগাই থাকে, আমরা বসি দেখি। ওকে, সোহন ভাই আমাদেরকে অনেকবার বলছে যে সাকিব ওই আওয়াজটা খুব ভয়ঙ্কর ছিল, কেননা পার পিছু হয়েছে। সোহন ভাই সারাক্ষণ ফোকাস অন দ্য আওয়াজ। আচ্ছা, সোহন ভাই বলেন। হ্যাঁ, তো আমি সবসময় এই আওয়াজটা শোনাবো। তা আমি ছাড়ার পরে ভিডিওর ফুটেজ গুলো দেখতেছি, আমরা তো সবাই উয়া করতেছি, ঠান করে আওয়াজ হলো, আর সবাই তো আমরা চমকে উঠছি। আমি তো এই দেখো বলছে আমরা আওয়াজ হচ্ছে এটাই। ক্যামেরা, যেটা একটু আগে আমি মেনশন করছিলাম, আমার ক্যামেরাটা ডান হাতে ছিল, তা আমি ঘুরছিলাম, বাট ক্যামেরা কিন্তু আমার সামনে ছিল। আচ্ছা, ক্যামেরাটা ফোকাস করা ছিল আমার পায়ের দিকে, So আমার টো দেখা যাচ্ছিল, আমার বুটের মাথাটা দেখা যাচ্ছিল। আচ্ছা, ওইখানে একটা অদ্ভুত একটা ফুটেজ আসছে, যেটা আমরা এই 1-1.5 বছর আমি ফালাই রাখছি, খেয়ালই করেননি আমরা একদম। কেউ জানতাম না। আচ্ছা। ভালো রেজলিউশনে দেখার পরে এটা হচ্ছে সাইজটা হবে হচ্ছে 2 স্কোয়ার ইঞ্চ হবে। আচ্ছা, 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ, একটা 4 কোণা, একটা কালো রঙের একটা জিনিস, ম্যাচের মতো হবে অনেক, তুমি ম্যাচ বক্সের মতন হতে পারে, এবং এটা স্কোয়ার পুরোপুরি। এটা আমার ডান দিক থেকে বাম দিকে শূন্যে উঠতে উঠতে অনেক ফাস্ট এটা ক্রস করেছে। এটা হচ্ছে আমার পা আর আমার ক্যামেরার মাঝখান দিয়ে উড়ে একটা জিনিস গেছে, কালো রঙের 4 কোণা, একটা সলিড জিনিস। এবং এইটা যখন ক্রস করে মানে আমার ডান দিক থেকে বাম দিকে যাওয়ার সময় এটা আবার উপর দিকে উঠেছে, মানে অ্যাজ ইফ আমার হাঁটুর দিক থেকে এসে বাম শোল্ডারের উপর দিয়ে উঠে চলে গেছে, একটা আর্ক শেপ হয়েছে আর কি, একটা রংধনু শেপের, এটা মানে ওয়েটা আর কি। এডিটরি কিছু ছিল সম্পূর্ণ হ্যাঁ। এসে এবং জিনিসটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যখন উপরের দিকে উঠতেছে তখন জিনিসটা শেপ শিফট হয়েছে, জিনিসটা চিকন লম্বা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, জিনিসটা একটা শেপ ছিল, যাওয়ার সময় আরেকটা শেপ হয়েছে। এবং এই ফুটেজটা আমাদের কাছে এখনো আছে, এই ফুটেজটা এখনো আমরা দেখি। এই ফুটেজ ঘোস্ট হান্টার্স এর স্টিভ আর ট্যাঙ্গো দেখার পরে ওরাও বলছে যেটা কি আমরা জানি না, মানে ওরাও এখনো বলতে পারে না যেটা কি। এটা সবাইকে দেখাইছি আমরা এই জিনিসটা, এবং ওখানে কোনো বাতাস ছিল না, কিছু না যে বাতাসে একটা কিছু উড়ে আসবে, এটা কোনো এটা পসিবল না, একদমই পসিবল। এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা বস্তু টাইপের, মানে একটা সলিড একটা অবজেক্ট, বাট এই অবজেক্টটাকে যদি ঢিল মারে এটা এই উইরা এভাবে আসতে পারবে না, যে উপর দিকে চলে আসছে। ইম্পর্টেন্ট জিনিস শুনুন ভাই, আপনি বেশ করেছেন 2 dimensional, রাইট, didn't have depth. মানে আমাদের মনে হচ্ছিল কি যে জিনিসটা মানে হ্যাঁ মানে একটা পাতলা একটা কাগজ টাইপের, কিন্তু অনেক শক্ত হতে পারে, কেমন জানি মানে জিনিসটা উইয়ার্ড। মানে আমরা অ্যাকচুয়ালি ভূত প্রেত যখন এগুলো চিন্তা করি, আমরা চিন্তা করি সাদা কাপড় পরা একটা মানুষের শেপ, সেরকম এরকম জিনিস আমরা জীবনে এক্সপেক্ট করিনি যে এরকম একটা জিনিস এদিক দিয়ে চলে যেতে কি। ইন্টারেস্টিং হচ্ছে এই শেপটা আমি সেপারেটলি দেখছি জিব্রানের নানা বাড়িতে, এন্ড সুমন ভাই তো আবার লাস্ট এই টাইপের শেপ দেখছেন আপনার ফার্ম হাউসে ফার্ম হাউসে দেখছেন। সো আরেকটা আছে, আমার ফ্রেন্ড এই যে রিয়া ছিল জায়গার সাথে, সে দেখেছে তার বাসায়। ওটাই করি। হ্যাঁ, সো এই যে মানে আমাদের তখন না আমাদের মধ্যে হিট করলো, এবং এই যে এই সাকিব ওইটা দেখিয়ে বলে কি এটা তো আমি দেখছি আগে। হ্যাঁ, রাইট। তো অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভালো লাগলো। আর সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে সময় এই জায়গাটা থেকে আপনারা আবার যেতে চান, মানে এই যেটা বলছিলেন যে আবার বারবার করে। অবশ্যই আমাদের না, ঘটনা যাইতে হবে, বিকজ সুমন ভাই, সরি আমি একটু বাটে, হ্যাঁ সেটা হচ্ছে যে এই আমরা তো সবকিছু এক্সপ্লেন করার চেষ্টা করি। তো ওখানে সুমন ভাই যখন ঘুরছে, সুমন ভাই যে এখানে বিশাল একটা চাবির গোছা টোছা আছে, হাতে ক্যামেরা যেটা ছিল ওটার ফিতা ছিল হাতের কাছে। সো উনি যখন ঘুরছেন, হইতেই পারে যে ওই চাবি বা ফিতা এগুলো কিছু একটা ক্যামেরা লেন্সে চলতে গেছে। সো উই হ্যাভ বিন ট্রাইং টু রিক্রিয়েট দ্যাট, মানে আমরা একটা অন্ধকার রুমের মধ্যে সুমন ভাই ওই গেট আপে আছে না, ওই গেট আপে দাঁড়া করে ওই ক্যামেরা দিয়ে ঘুরেন করলো, এগুলো অনেক করছি, একবারও এখানে ওই জিনিসটা আসে নাই। সবচেয়ে বড় কথা যে এই জিনিসটা শুধুমাত্র ওইখানে না, আরো বিভিন্ন জায়গায় দেখেছেন, এটা কিন্তু খুব উইয়ার্ড একটা ব্যাপার। যে এই জিনিসটা, এবং এই সবকিছু তো আমরা আগে দেখি। সাকিব যখন ওইটা দেখছে, দেখার সাথে সাথে বললো আমি তো এই জিনিসটা আগে দেখছি, রাইট। তো তখন আমাদের মধ্যে একটা ইন্টারেস্ট আরো বেড়ে গেল, এবং তারপরে যে আমরা যে আরো 2বার যে এই এক্সপিরিয়েন্সটা হয়েছে 4 কোণা টাইপের এই টাইপের, এগুলো কিন্তু পরে হয়েছে। যত এগুলো হচ্ছে তত আমাদের মধ্যে একটা জিনিস আসছে যে হয়তো বা এই সুপার ন্যাচারাল জিনিস, এটা আমরা ভূত জিন বলি আর যাই বলি, এটা এলিয়েন বলি যাই বলি,
যেটা অথবা খুব নর্মাল কোনো জিনিস যেটা এক্সপ্লেন করতে পারছি না, হয়তোবা এই জিনিসটার শেপ হয়তোবা এই সাদা এই ধরনের কিছু না, এটা হয়তো কালো চার কোণে ছোট একটা জিনিস হতে পারে, মানে এরকম একটা আইডিয়া আমাদের মাথার মধ্যে আসছে, আমাদের মাথার মধ্যে ঢুকছে। বাট এইখানে যে আমরা আবার যাবো কি, আমরা অবশ্যই যাবো, কজ আমি যে স্টোরিটা শুরু করছি এটা জাস্ট স্টার্টিং, স্টোরি এখন শুরু হয়নি। ও ও ও এটা হচ্ছে অনেক আগের কথা, রাইট? আচ্ছা। সো এরপরের অনেকদিন পরের কথা, আমরা ভৌতিক টিমটা ফর্ম করেছি। তখন অফিসিয়ালি আমাদের ভৌতিক টিম ফর্ম, আমরা অফিসিয়ালি আমরা ফার্স্ট ইনভেস্টিগেশনে যাব। আচ্ছা। ফার্স্ট ইনভেস্টিগেশনে যাব এবং আমাদের তখন সবার মাথায় কিন্তু একটা জিনিস, যে আমাদের ওই জায়গাটা যাইতে হবে, যে জায়গাটায় আমি ওই 2 বছর আগে প্যারাখা চলে আসছিলাম এবং আমরা তার কোনো একটা কিছু দেখছি, এটা দিয়ে আমরা শুরু করবো। তা ভালো কথা আছে, ঠিক আছে, সবকিছু প্ল্যান, আমরা ডিসিশন নিয়েছি যে আমরা অমুক দিন আমরা রাত 12টার সময় স্টার্ট করতেছি গাড়ি নিয়ে। ও, এটা জাস্ট একটা প্রিলুড দিই। এটা আমরা ওই ভিডিও দেখার পরে, ভিডিও তো ওই 4 কোণা জিনিস আমরা পরে দেখছি, এর আগে তো রাফ ভিডিও দেখছিলাম, সেখানে আওয়াজটা শুনে আমি খুব এক্সাইটেড। সুনভাইকে আমরা 1 বছর ধরে, আমি তখন ভৌতিক স্টোরেজ কিছু হয় নাই, আমি জিবরান সুনভাইকে 1 বছর ধরে বলছি, সুনভাই আপনি নেক্সট যখন যাবেন আমাদেরকে নিয়ে যাবেন। সুনভাই এভরি টাইম ক্যাটাগরি উপরে, তখনও কোনো টিম টুম ছিল না, সুনভাই তোমাদেরকে আমি ওখানে জীবনে নিয়ে যাবো। আচ্ছা। মানে হি স্টেটস তোমাদেরকে ওখানে আমি জীবনে নিয়ে যাবো না, আমি একা একবার যাবো, গিয়ে আমি যদি ঠিকঠাক মতো ওখানে আসি তাহলে তোমাদেরকে নিয়ে যাবো। হ্যাঁ, না, কজ এর আগে তো আনঅফিসিয়ালি তো এই সব ঘোরাঘুরি গুলো তো 6-7 বছর ধরে করতেছি। হ্যাঁ, কখনো এরকম ফিলিং হয় নাই। ওইখানে গিয়ে যেটা হয়েছিল, সিরিয়াসলি ভয় পেয়েছি এবং মনে হয়েছে কি যে খুব বাজে, খুব মানে ইভিল টাইপের একটা কিছু আছে এখানে, মানে যেটা আমাদের ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। এটা নর্মাল ভূতজিন টাইপের ব্যাপার না, মানে এটা অনেক খারাপ একটা কিছু। এরকম ফিলিং আমার জীবনে হয়নি। সো আমি যখন কোন একটা জায়গায় ইন্টারেস্টিং একটা জায়গা, কেউ আমার সাথে যেতে যেতেছে ওই শ্মশান ঘাটে নাকি, আচ্ছা চলো যাই, আচ্ছা ওইটা কোনো ব্যাপার না, কিন্তু ওখানে আমার মনে হয়েছে কি যে আমি যাকে নিয়ে যাব ওর হয়তো বা ভয়ঙ্কর একটা ক্ষতি হতে পারে এবং ওইটার দায় দায়িত্ব ভার কিন্তু আমার বহন করতে হবে সারা জীবন। আমার এইটা মাথায় থাকবে। সো আমি সবসময় সবাইকে বলছি যে সব জায়গায় নিয়ে যেতে রাজি আছি, কিন্তু আমি এই জায়গায় আমি কাউকে নিয়ে যেতে রাজি নেই, এরকম বলছিলাম আর কি। তারপরে আলটিমেটলি ঘুরে ফিরে যখন আমরা ভৌতিক টিম এবং তখন মোটামুটি কনফিডেন্ট এবং আমাদের কিছু ইকুইপমেন্ট হয়েছে, আচ্ছা ঠিক আছে, তখন আমরা ডিসিশন নিয়েছি আমাদের ফার্স্ট এপিসোড, ফার্স্ট ইনভেস্টিগেশন এটা হবে। হ্যাঁ, অফিসিয়াল ইনভেস্টিগেশন। সো আমরা একটা দিন তারিখ ঠিক করছি যে অমুক দিন আমরা স্টার্ট করবো, রাত্রেবেলা স্টার্ট করবো, এই টাইপের কিছু। ফাইন, সবকিছু ঠিকঠাক। যেদিন যাব সেদিন হঠাৎ করে আঙ্কেল মানে জিবরানের আব্বা সাকিব কল দিল, মানে সাকিবের আমার বাসায় আসার কথা, জিবরানের আমার বাসায় আসার কথা। কল দিয়ে বললো যে এরকম, বাবা তোমরা কোথায়, তোমরা একটু আসো আমার বাসায়, আসো একটু কথা আছে। তো সাকিব তখন আমার কল দিয়ে বললো এরকম যাইতে বলছে। তো আমি আর সাকিব তখন শিওর যে জিবরানকে যাইতে দেওয়া হবে না, হয়তো করে কাজ করছে, তো ওইটাই হয়তো বা আঙ্কেল বলবো যে তোমরা যাও, এরকম একটা জিনিস আমরা চিন্তা করছি। যাওয়ার পরে আঙ্কেলের সাথে কথা হচ্ছে, তা জিবরান আগেই বলতেছিল যে ওদের বাসায় নাকি উল্টাপাল্টা জিনিসপত্র হয়, একটা সমস্যা আছে আর কি। আমি ওদের বাসায় গেছি, গিয়ে আমি বসছি সোফার মধ্যে, আমার অপোজিট হচ্ছে আঙ্কেল বসা, ডান দিকে বোধহয় জিবরান বসা, আর বাম দিকের কোন একটা সোফার মধ্যে সাকিব লেগে বসা, মানে আমরা অনেকে এখানে বসা আর কি। বৈশাখ এইসব নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। তো তখন বলতেছে যে আমি ছিলাম আপনার পাশে। আচ্ছা, তুমি ছিলে, মানে আপনি ছিলেন আমার বাম পাশে। হ্যাঁ, তুমি ছিলে আমার ডানে। হ্যাঁ, আমি আপনার ডানে ছিলাম অরিজিনাল। হ্যাঁ, রাইট। সো এরকম একটা সাকিব আমার ডানে ছিল। এরকম আমাদের বসার ব্যাপার স্যাপার ছিল। আমরা কথা বলতে বলতে তখন আন্টি আসলো, জিবরানের আম্মা আসলো। আন্টি আসলো, আসা বললো যে দেখো এই আমি অ্যাকচুয়ালি তোমাদের ডাকেছি, তোমাদের সাথে একটু কথা আছে। বললাম যে কি? তখন বললো যে দেখো আমি একটা স্বপ্ন দেখছি গতকালকে, বাট স্বপ্নটাকে আমি বলতে পারবো না, এটা আমার বলা মানা, বাট তোমরা মোস্ট প্রবাবলি খুব খারাপ একটা জায়গায় যাচ্ছ, কোন একটা জায়গায় তোমরা যাচ্ছ, উনি জানেন এবং এই জায়গাটা অনেক খারাপ, তোমরা ওখানে যাও না। ফার্স্ট উনার কিছু বলা হয়, আর তখন তো আমার ইউজুয়ালি আমার প্যারেন্টসকে আমি কিছু বলি না, মানে এই জায়গায় যে কোথায় যাচ্ছেন বা যাবেন এই ব্যাপারে আলোচনাই হয় না বাসায়। কোনো জানিয়ে না যে আমি জানছি শুনবো টাউনে বাইরে যাচ্ছে, আমি সাকিব আহমেদ। ওকে, সো এরকম একটা ব্যাপার, এবং এটা শোনার সাথে সাথে ঠাং করে মানে কি ব্যাপার, হ্যাঁ আন্টি কেন এটা বলছে, আমরা জীবনে থেকে গেলাম, জীবন আমি কিছু বলি নাই। আমার তখন ম্যাচ কথা শুনে জিবরান তোর সাইজ মানে এই অবস্থায় তখন হচ্ছে এগুলো চলতেছে আর কি। তখন তারপর উনি আরেকটা কথা বললো যে আমাকে আরো এই কথা বলা হয়েছে যে তোমরা ওইখানে যাও না, তোমরা একটা স্পেসিফিক একটা জায়গার কথা বলো, জায়গার নাম আমি বলবো না। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে একটা জায়গা। আচ্ছা, ওই জায়গায় একটা পীর আছে, ওর সাথে গিয়ে দেখা করো।
ওর সাথে দেখা করো, দরকার মানে এখানে তোমাদের যাইতে হবে, তোমাদের দেখা করতে হবে। তো তখন আমি এবার এই পিট্রিট নিয়ে আমি অত সিরিয়াস না আর কি, মানে আমি অতটা বড় বিলিভার না আর কি সব ব্যাপারে। আচ্ছা সো তখন আমি সাকিবকে আলাদা বলতেছি যে দেখো সাকিব এইসব জায়গায় যাওয়ার দোকান, আমরা যেখানে যাওয়ার কথা ওখানে যাই। তখন সাকিব বলছে যে না শুনুন, আপনি পুরো ব্যাপারটা চিন্তা করে দেখেন যে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা, আন্টি স্বপ্ন দেখছে ওখানে যাতে না যাই এবং আরেকটা জায়গায় যাইতে বলছে। সো এইটা আপনি কতখানি বিলিভ করেন না করেন ওটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে স্টোরিটা খুব ইন্টারেস্টিং হয়ে গেছে, খুবই একটা ইন্টারেস্টিং স্টোরি হয়েছে। সো এই স্টোরিটা কন্টিনিউ করার জন্য হলো আমাদের যাওয়া উচিত। তখন আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন। সাথে সাথে আমরা আমাদের মাইন্ড চেঞ্জ করলাম, আমাদের ভেনিউ চেঞ্জ করলাম। আমরা সাথে সাথে গাড়ি এক জায়গায় যাওয়ার কথা ছিল, গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম পরের দিন, মানে রাত্রেবেলা আমরা অন্য জায়গায় রওনা দিলাম। ওকে। এখন ঘটনা হচ্ছে যে এই রওনা দেওয়ার আগে যখন এইসব নিয়ে কথা বলতেছি, আঙ্কেল আমার সামনে বসা, সাকিব আমার ডান দিকে বসা। আমি বসা থাকতে থাকতে একটা সময় আমার খুব অস্বস্তি লাগা শুরু করছে, মানে খুবই অস্বস্তি লাগতেছে। আমার লেফট সাইড প্রচন্ড ভারী হয়ে গেছে, মানে আমার ব্যথা করতেছে লেফট সাইড। এবং একটা সময় সাকিব আমার বলতেছে শুনবে আপনি ঠিক আছেন? আমি বললাম যে কেন? বলে আপনি পুরো বাম দিকে ঝুঁকে আছেন, মানে আমি বেঁকে গেছি, মানে পুরো উল্টা দিকে, মানে পুরো উল্টা দিকে আমি ব্যাকা, মানে অ্যাজ ইফ আমাকে কেউ টাইনা সোফার মধ্যে বসা ফেলতেছে আর কি, মানে শোয়া দিচ্ছে। আচ্ছা। আমি একটু নোটিসও করিনি। আমি তখন বললাম যে না আমি ঠিক আছে বলে আমি উঠে সাথে সাথে ওখান থেকে সরে গেছি। মানে উনি যেভাবে বসেছিল, মানে ওনার উল্টো দিকে হচ্ছে যেভাবে আব্বা, তার পাশে যেভাবে আম্মা, উনি মানে টার্ম ইজ মানে বখাটা ছেলের মতো বসছিল আর কি। আচ্ছা। মানে পুরা ঘাড় ব্যাকা এজ ইফ মানে আছে না রক স্টার। এবার কিন্তু আমার কথা বলছে ভদ্রভাবে। আচ্ছা। তখন আমি বলছি কিছু সামথিং ইজ রং, বাট আমি বলছি সামথিং ইজ ফিজিক্যালি রং। তাহলে শুনে বলছি আপনি ঠিক আছেন নাকি? মানে উনি পুরো এমনি হয়ে বসে আছেন, বুঝছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটা মানে কেউ রেডিওতে দেখতে পাচ্ছে না, মানে বাম দিক বাম কাঁধ একদম নিচে, ডান কাঁধটা ডান মানে কাঁধের জাস্ট ডান দিকে মানে ব্যাকা হয়ে। মানে বাম দিকে বসা অবস্থায় নিচ থেকে কিছু তুলতে গেলে যেমন হয়, Exactly. নিচে থেকে কিছু তুলতে গেলে যেরকম হয়। এবং আমিও অতটা আমি অস্বস্তি লাগছিল, বাট আমি বুঝি নাই যে আমি পশ্চার যেভাবে চেঞ্জ হচ্ছে উনি বুঝে নেই। আচ্ছা। তো আমি তখন সাথে সাথে আমার খুব ইয়ে লাগছে, আমি উঠে গিয়ে আমি ডান দিকে একটা সোফার মধ্যে, সাকিবেরও ওই সাইডে আরেকটা সোফা ছিল, ওইখানে গিয়ে বসছি। বসার সাথে সাথে আঙ্কেল খুব ইন্টারেস্টিং একটা কথা বললো। আচ্ছা। উনি বললো যে আচ্ছা বাবা তুমি এখান থেকে এখানে এসে বসলে কেন? আমি বললাম যে না এমনি। আমি বলছি না এমনি বুঝছি। বলছে না না তুমি আমার বলো তুমি কি কিছু বুঝতেছো? আমি বললাম যে হ্যাঁ Oh uncle, my. ওই সাইডে কিছু একটা আছে, আমাকে টাইনা না। এবং আঙ্কেল খুব নর্মাল ভাবে বলতেছে যে হ্যাঁ এটা অবশ্য আমি খুব ইমপ্রেসড, বিকজ অ্যাকচুয়ালি আমাদের বাসায় অনেকে আসে সবাই বুঝে না, তুমি কেমনে বুঝলা? এটা আমরা বুঝি, আমরা জানি যে এখানে ব্যাপার আছে, বাট এটা সবাই জানে না। আমি জানি না, আমাকে মনে হচ্ছে কেউ টাইনে ফেলাই দিচ্ছে, মানে আমার ব্যথা করতেছিল লেফট সাইড পুরো, মানে অবশ্যই যাচ্ছিল এরকম অবস্থা। উঠে যখন ওই সাইডে বসছি তখন আমি আমার নর্মাল, তখন আমি নর্মালি ছিলাম। সো এই ছোটখাটো এই ঘটনাগুলো হওয়ার সাথে সাথে আমার তো ইন্টারেস্ট আরো বেড়ে গেছে। আমরা সবাই তো মানে আচ্ছা ঠিক আছে সামথিং ইজ গোয়িং অন, সো আমাদের যাইতে হবে যেখানে যাইতে বলছে। আমরা ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে সাকিব, জিবরান, আমরা সবাই কথা বললাম ওই পীরের সাথে, এবং উনি বললো যে আমরা গেছি যে আমরা একটা নতুন একটা জিনিস শুরু করতেছি, আমরা আসছি আপনার সাথে দেখা করতে। মানে আমরা ডিটেলসটা বলি নাই, যে স্বপ্ন কিছু বলি নাই। উনি কথাটা বললো। উনি আমি অ্যাকচুয়ালি পিছনে বসে, আমার সাথে অ্যাকচুয়ালি কোনো কথাই বলে নাই কোনো একটা কারণে। উনি মোটামুটি ভাবে বলা যায় ইগনোরই করছে আমাকে। আচ্ছা। আর সাকিব কথা বলছে অনেকক্ষণ কথা বলছে ওদের সাথে। আমার সাথে কোনো আমি সামনে এসে যখন মানে আমাকে দেখতেছি না এরকম একটা, আমার কাছে খুব বুয়ের লাগছে যে কি ব্যাপার, কি হইতেছে সেটা হইতেছে। আমরা ওখান থেকে চলে আসছি। চলে আসার পরে আমাদের ওই জায়গাটা তো যাওয়া হইলো না, আমাদের তো একটা জায়গায় যাওয়ার কথা ছিল, হয় নাই। তো ইনভেস্টিগেশন ওইটা পিছিয়ে গেল। তো আমরা আবার অন্য ইনভেস্টিগেশনে যাওয়া শুরু করলাম। এইটাই হইতেছে। হঠাৎ করে সাকিব একদিন এসে বলে যে শুন ভাই একটা জায়গা আছে, এই জায়গাতে ঢাকার বাইরে একটা লোক আছে, একটা ফকির টাইপের, সে এভরি ইয়ার একবার নাকি জিন নামায়। আচ্ছা। জিন নামে জিনের সাথে কমিউনিকেট করে। So তখন অনেক মানুষজন আসে কথা টথা বলে কি এরকম একটা জিনিস। আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে, খুব ইন্টারেস্টিং, যাইতে হবে। সো ওইটা বছরে একদিনই করে এবং স্পেসিফিক ডেতেই যাইতে হয়। সো আনফর্চুনেটলি ওই দিন আমার একটা কনসার্ট পড়ছিল। কনসার্ট মানে কি, ওটা অ্যাভয়েডও করতে পারতেছিলাম না। ওটা হচ্ছে যে ওয়ারফেইজ এর সাথে আমার পারফরমেন্স, বিএটির একটা শো, স্পেশাল একটা কনসার্ট আর কি। মানে ওয়ারফেইজ করবে, সাথে আমি কিছু গান গাবো, অর্থনে কিছু গান, ওয়ারফেইজ মানে একটা খুব মজার একটা জিনিস। এটা আমি তো স্কিপও করতে পারছি না, আর অনেক টাকাও ছিল। এনিওয়েজ ওই কনসার্টটা তো স্কিপ করে। তা আমি বলছি যে সাকিব আমি তো পারছি না, তোমরা যাও, অসুবিধা নেই। তা ওরা গেছে। ওখানে যাওয়ার পর কি হয়েছে ওই ঘটনাগুলো পরে বলো, লাস্ট কথাটা আমি আবার বলবো যে ফ্রেন্ডের। ওখানে যাওয়ার পরে যেটা হলো যে ভদ্রলোকটা খুব ইন্টারেস্টিং। সে একটা জাস্ট কৃষক, বয়স্ক 50+ হবে, আরিয়াল একটা কৃষক। ওকে দেখে মানে তুমি দুইবার টাকা বানা আর কি, এত অর্ডিনারি একটা লোক আর কি।
আমরা যখন গেছি আমরা অনেক রাত করে গেছি, এটা ঢাকা থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা, মানিকগঞ্জের দিকে আর কি। আচ্ছা, সো বেশ ভিতরে, মানে মেইন রোড থেকে অনেক ভিতরে। বেশ ভিতরে, এবং রাস্তাটা খুব সুন্দর। আচ্ছা, পূজা গেছে, ভেরি নাইস। তো আমরা গিয়ে দেখি পুরো যাতা অবস্থা আর কি, মানে ফ্ল্যাট গ্রাউন্ড থেকে একটা ছোট টিলা আছে, টিলার টাইপের জিনিসটার উপর হচ্ছে ওর বাসা, এবং গ্রামে একটা ব্যাপার থাকে না, চারদিক দিয়ে বাসা, মাঝখানে উঠান, একদম। টিনের বাসা বা মাটির বাসা, একদম ওই সিচুয়েশন। সো নিচা জায়গাটায় প্যান্ডেল করে ওখানে পুরা পিঠা ভাজতেছে, বড়া ভাজতেছে, চা। তখন বাজে কিন্তু রাত 12, মানে 11:30 বাজে। ও মাই এবং এটা গড। হচ্ছে মানে গহীন গ্রাম আর কি, এবং সব মানে ওখানে একটা উৎসবের মতো একদম। সুপার উৎসব, আর ছেলে বুড়ো বাচ্চা সবাই এখানে আছে, মা খালা বোন সব আছে। চিলা দিয়ে উপরে উঠবা, উপরে ওই মাঝখানের জায়গাটায় অনেক লোক বসে আছে। ওখানে 4টা ওই যে হারমোনিয়াম গ্রুপ থাকে না, হারমোনিয়াম গ্রুপ 4টা, একদম মাঝখানে একটা ছোট্ট ডায়াস বানানো হয়েছে, সেখানে সবাই বসে আছে আর কি। খুব ছোট ছাদ আছে, ওখানে মুরব্বী টাইপের লোকজন বসে আছে। আচ্ছা। বেশ ছোট, আশেপাশে বাকি সবাই। তা আমরা গেলাম, গিয়ে দেখলাম যে যাতা অবস্থায় ওই লোকটা সে আমার সাথে ইন্ট্রোডিউস করানো হলো, সে আমাদের খাওয়াইলো, এখানে ভাত টাত কি খিচুড়ি রাস্তা গুলো খাওয়াইলো। তার ফাইনালি ওই জিন টিন নামাইলো। জিন নামাটা খুব ইন্টারেস্টিং, মানে সে, হ্যাঁ, প্রবলেম হচ্ছে যে টেকিং সাকিব ইজ এ প্রবলেম সামটাইমস, কারণ ও তো বিলিভ করে না কোনো কিছুতে। এখন জিনিসটা হচ্ছে ওই লোকটা ফর কত বছর, 14, 15, 20 বছর, 20 বছর ঠিক 12টার সময় নামায়। আমরা দাঁড়ায় আছি, ঘড়ি দেখতেছি, 12টা 10, 15, 20, 25, 45, 1টা বেজে গেছে, তারপরে কিছু নেই। 1টা বাজতেছে, তারপরে যে লোকটা আস্তে আস্তে জিন্না মানুষ, মানে ওকে যেখানে নিয়ে যাই সেখানে ঝামেলা হয় একটু। আচ্ছা, ওকে। তো জিন্নামাটা আমার খুব ইন্টারেস্টিং, মানে গানের একটা পেস আছে, গানের পেস এবং ইন্টেন্সিটি বাড়তে থাকে। আচ্ছা, হারমোনিয়াম গ্রুপগুলো ইন্টেন্সিটি বাড়তে থাকে। একটা সময় সে তার সাগরে ওকে এখানে নিয়ে আসে, এখানে বসায়, একটা সবার মাঝখানে বসায়। দেখেছেন একদম। হ্যাঁ হ্যাঁ, দেখছি, ও সবার মাঝখানে বসে, এবং তখন গান আর কি চরম ইন্টেন্সিটিতে গান হচ্ছে আর কি, কাউলি টাউলি যাবে কি গায় না ওরা সব। তখন সে ও পুরো বডি ঝাঁকাতে থাকে, সে খুব, লোকটা কিন্তু বয়স্ক, সে বডি সিরিয়াসলি ঝাঁকায়, হাতটা ঝাঁকাচ্ছে, তারপরে ঝাঁকাতে ওর সাগরে ওর, তখন আবার শীতকাল ছিল, জানুয়ারিতে এটা করে, ওর চাদর খুলে ফেললো, ওর সোয়েটার খুলে ফেললো, ওর পাঞ্জাবি খুলে, ফাইনালি ওর আপার বডি ইজ নেকেড, কোনো কিচ্ছু নেই, ওর আপার বডিতে কিচ্ছু নেই। ওই অবস্থায় সে অনেকক্ষণ পাগলের মতো হাত পা ছোড়াছুড়ি করলো। তারপরে একটা সময় সে মানে হাতটা মানে খুব কমাই দিল, তখন বুঝলাম যে এখন আসল কাজ শুরু হবে। তারপরে ওর সামনে সব লাইন ধরে লোকজন আসতেছে, ওর কাছে সব লোকজন আসছে যারা ওই বিভিন্ন প্রবলেম নিয়ে আসে, কারো বাচ্চা হচ্ছে না, কারো ঘরে অশান্তি, এসব প্রবলেম নিয়ে আসে, এবং সেগুলা কি কি বলে দেয় আর কি, বা কিছু একটা দেয় না। আচ্ছা, খুব ইন্টারেস্টিং হচ্ছে যে কোনো টাকা নেই। মানে তার মানে হচ্ছে ওনার মাধ্যমেই নামে জিনটা। হ্যাঁ, ও যখন ওই স্টেটে চলে যায়, তখন অ্যাপারেন্টলি ওর মধ্যে জিন ভর করছে, একদম। এখন তখন সে কোহেরেন্টলি কোনো কথা বলতে পারে না। আচ্ছা, আর জিনিসটা অ্যাক্টিং হতে পারে বা যাই হতে পারে, কিন্তু আমার যেটা ইন্টারেস্টিং লাগছে যে সে কোনো টাকা পয়সা নেয় না। আচ্ছা, কেউ যদি কিছু দেয় তাহলে দিল, না কিচ্ছু আসে না। ওকে। সো যাই হোক, এই জিনটিন নামটা সবাই তো সবকিছু করছে, সবার কাজটা শেষ, তখন ইন্টারেস্টিং পার্ট, সাকিব আর জিবরান গেল কথা বলতে। ওই লোকের ফার্স্ট কথা হচ্ছে যে আপনাদের বন্ধু কই, ফার্স্ট প্রথম কথাটাই এটা। হচ্ছে আপনাদের বন্ধু কই, বলে আমাদের বন্ধু কি, বলে আপনাদের সাথে যে আরেকজন আছে উনি কই, ওরা বলে যে না আমাদের সাথে কারো নেই, আমাদের দুজনেরই আসার কথা, বলে যে না আপনাদের সাথে আরেকজন আসার কথা, ওনারই নিয়ে আসেন, আপনাদের 3 জনের একসাথে থাকতে হবে, আপনাদের জন্য মেসেজ আছে, মেসেজ, মানে সেগুলো কতটা ইয়ে না তো শিখিত। সাকিব আর জিবরান খুব অবাক হয়েছে, হ্যাঁ, যেটা কিভাবে হলো, মানে তারা রাত কয়টা, এবং সুমন ভাই তো একটু ড্রামাটিক্যালি বলছে, লোকটা কিন্তু একদম নর্মালি বলছে, আচ্ছা, আপনার বন্ধু কই, আর বন্ধু নেই, এভাবে, মানে মানে নর্মাল আর কি, মানে ও যেভাবে কথা বলে ঠিক সেভাবে বলতেছে। আচ্ছা, So, আমরা যখন নাটকটা দেখাবো একটু নাটকীয় করে দেখাবো, বা ওই লোকটা শুনুন ভাই, আমরা বলছিলাম মানে নর্মাল আর কি, আপনার বন্ধু কই, আমি তো ওখানে ছিলাম না, মানে ওদের কাছে শোনা আর কি, বন্ধু ওর নিয়ে আসতে হবে, 3 জন একসাথে থাকতো, এইগুলো বলছিল। হ্যাঁ, কি জানি মেসেজ আসতো তাকে। So, এইটা শোনার পরে ওরা সাকিবরা তেমন কোনো ইয়ে দেখেনি, আচ্ছা কিছু নর্মাল আছে, ঠিক আছে, কথা কথা বলে চলে আসছে, বাট রাত 3:30টার দিকে হতে না, সাকিব জিবরান আমার বাসায় হুড়মুড় কেটেছে, সুমন ভাই এমন কি ঘটনা আছে, আমরা কি হয়েছে, কই এরকম এরকম বলতেছে। তারপর আমরা 3 জন মিলে ডিসকাস করে বের করলাম যে এখন এরকম যদি হয় যে হঠাৎ করে রাসেল তুমি আমার কাছে আসলা আরেকজন ফ্রেন্ড নিয়ে, আমি তো বলতে পারি তোমার একটা ফ্রেন্ড কই, ওর তো আসা উচিত, তোমার ওই ফ্রেন্ডটা কই, এখন তোমার তো আরেকটা ফ্রেন্ড থাকতেই পারে ক্লোজ, 3 জন তোমরা একসাথে হইতে, এটা খুবই কমন, না একদম, এটা ঝড়ে একটা বক মরতেই পারে, সো অতটা
তখনও গুরুত্ব দেন নাই তখন জিনিসটা। অ্যাকচুয়ালি গুরুত্ব দিয়ে গিয়েছিলেন, গুরুত্ব দিই নাই। তারপরের কাহিনী হচ্ছে যে আচ্ছা এটা একটা ছোট কাহিনী গেল। এরপর আরো অনেকদিন পরে কথা, আমরা ভতিজের ইনভেস্টিগেশন করতেছি, এই করতেছি চলতেছে। আবার আমরা ডিসিশন নিলাম আমরা ওই জায়গাটা যাবো, যে জায়গাটা আমরা অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না, যাবো করতেছি। হ্যাঁ, তা আমরা স্টার্ট করলাম। এই কাহিনীটা আমরা একবার বলছিলাম এই ভূতে থেমে, এটা পুরো একদিন একটা এপিসোডেই বলছিলাম, আবার জাস্ট ছোট করে বলি। আমরা ওখানে যাচ্ছি, যাওয়ার পথে রাস্তায় একটা জায়গায় আসার পরে ওই মেইন রোড তো মানে ভুল রাস্তায়, So, ভুল রাস্তায় আসছিলাম যে তখনও জানতাম না, একটা রাস্তায় ঢুকে গেছিলাম। তো রাস্তায় যাচ্ছি, কোনো গাড়ি ঘোড়া নাই, সব কম টম, কিন্তু আকাশে প্রচন্ড তারা, এক সাইডে জঙ্গল আর এক সাইডে খোলা ক্ষেত টাইপের থেকে, মানে খোলা জায়গা আর কি, একটা রোড। তো ওখানে আমরা গাড়ি থামাইলাম, কজ আমি ছবি তুলবো, আকাশে এত তারা, আমি তো ওই যে ক্যামেরা ঘুরি, সো ওই যে স্লো শাটার স্পিডে কিছু ছবি তুলবো, তারা ওই তিনি ট্রেল টেল দিয়ে এবং চলাফেরা বোঝা যায়, তারা সরে যায় একটু। ট্রাইপড বসার সেট করছি, সেট করে ছবি টবি তুলতেছি জঙ্গল থেকে। আর জিবরান তখন কেমন নিউজ করতেছে, জিবরান হাতে ক্যামেরা অন করা। সে বলতেছে শুন ভাই চলো এখান থেকে যাই, এখানে এই জায়গাটা ভালো নয়, জঙ্গল জায়গাটা কেমন লাগতেছে। আর আমাদের মধ্যে জিবরান হচ্ছে রেডার বলে আর কি, হ্যাঁ, একদম। ও সবসময় ফার্স্টে টের পায়, তারপরে আমি টের পাই আর সাকিব টের পায় না। So, আমরা তিনজন হচ্ছে দিন রোড, মানে ভালোই ব্যালেন্স। তো এরকম একটা সিচুয়েশন। তা আমার স্টোরি হচ্ছে, তা হঠাৎ করে ইয়ে বলতেছে, ওই আমরা বললাম ছবি টবি তুলছি, তা আমরা তখন মানে আমরা ব্যাক করবো আর কি। সো হঠাৎ করে শিয়াল ডাকতেছে জঙ্গলে, শিয়াল ডাকা শুরু করছে। আচ্ছা শিয়াল ডাকতেই পারে, একটা শিয়াল, দুইটা শিয়াল। একটা সময় এইটা এত বেড়ে গেছে, মানে ওটা খুব ভয়ঙ্কর রকম একটা ব্যাপার ছিল, মানে মনে হচ্ছিল যে 15-20টা শিয়াল একসাথে একই সময় ডাকছে, ডাকতেছে, মানে ঝগড়া হইতেছে, কোলাহল টাইপের, মানে শিয়ালদের মধ্যে একটা কিছু হইতেছে আর কি। মানে খুবই অদ্ভুত, মানে এরকম আমরা কখনো শুনি নাই। আর গ্রামে আমি ছোটবেলা থেকে যাই, রেগুলার গ্রামে আমি কখনো এরকম দেখিনি, শুনি নাই। এটা হয়তো খুবই কমন গ্রামে, বাট তারপর আমি আগে কখনো শুনিনি। আমাদের সবারই একটু অসুস্থ লাগছে। তো যখন এরকম একটা জিনিস করতে হচ্ছে, তখন আমরা বললাম যে আমরা ভিতরে যাই। তা আমরা ভিতরে বেশিক্ষণ যাই না, আমরা 2-1 স্টেপ যাওয়ার পরে একটু থেকে তারপরে আমরা শিয়াল ডাকা বন্ধ হয়ে গেল। আমরা ব্যাক করে আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিছি, গাড়ি স্টার্ট নেয় না। তো গাড়ি স্টার্ট নিতেছে না, আচ্ছা ঠিক আছে গাড়ি স্টার্ট নিতেছে না, কোনো আমার মেজাজও খারাপ লাগছে, আমি ওই যে আমাদের প্রাডো ওইটা সবসময় টিপটপ থাকে, মানে এটা এরকম হয় না। স্টার্ট নিতেছে না। এরকম সময় ওই যে গাড়ির হুডমুট করে, আমি এগুলো তেমন কিছু গাড়ি বুঝি না, তো জিবরান সাকিব কি জানি করছে ওরা। আমাদের সাথে আরেকটা ছেলে আছে যার হাতে একটা ক্যামেরাম্যান আর কি। আমরা শুটিং এ যাবো, পরের দিন আমরা ইনভেস্টিগেশনে যাবো। তা আমরা প্রথম ইউনিট হচ্ছে আমরা 4 জন, মানে আমরা 3 জন প্লাস একজন ক্যামেরাম্যান উইথ ক্যামেরা। আমরা চলে যাচ্ছি একদিন আগে, পরের দিন বাকি ইউনিট আসবে, আমরা ইনভেস্টিগেশন করবো। ওই যে ইকুইপমেন্ট সবকিছু নিয়ে গেছি ইনভেস্টিগেশনের জন্য। তো গাড়ি এরকম একটা সিচুয়েশন, আমরা 4 জন আছি গাড়িতে। আমরা তারপর নামার পরে গাড়িটা ইয়ে হচ্ছে, হঠাৎ করে সাকিব আমার বলে কি শুনবে একটা জিনিস নোটিস করছেন? কি বলে যে এই রাস্তার মধ্যে কোনো গাড়ি নাই। আমি বললাম যে মানে কি? বলে যে এই রাস্তার মধ্যে কোনোই গাড়ি নেই। আমি লাস্ট এই 15 মিনিট ধরে নোটিস করতেছি এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ক্রস করে নাই। আমি বললাম এটা হইতেই পারে না, এটা হাইওয়ে টাইপের জায়গা, রাত্রেবেলা গাড়ি আসা যাওয়া করবে, স্বাভাবিক, এটাই খুবই স্বাভাবিক। সাথে সাথে ওই যে ওই আরেকটা ক্যামেরা ছিল, আমরা ওই ক্যামেরা ট্রাইপডের মধ্যে বসে ফালাই দিলাম, মানে সেট করলাম, রাস্তা দিকে ধরে অন করে রাখলাম, রেকর্ড হইতে থাকবে গাড়ি আসা নাকি যায় না। এদিকে আমরা গাড়িটা সেট করতেছি, মানে গাড়ি ঠিক করার চেষ্টা করতেছি, ওদিকে ট্রাইপডে ক্যামেরা রেখে আমাদের ভিডিও হইতেছে এবং কোনো গাড়ি দেখতেছি না আমরা। এরকম একটা অবস্থায় হঠাৎ করে যেটা হলো যে আমরা বুঝলাম যে গাড়ি ঠিক মানে ঠিক করা যাইতেছে না, এখন কল দিতে হবে। এন্ড গেস হোয়াট, মোবাইল ফোনে কোনো সিগন্যাল নেই। আমরা এরকম একটা জায়গায় আছি, এরকম একটা রিমোট একটা এরিয়াতে, কারোরই মোবাইল ফোনে কোনো সিগন্যাল নেই, মানে এরকম একটা জায়গা। আর থাকে না যে হাইওয়ের মধ্যে মাঝে মাঝে কিছু জায়গা থাকে না যেখানে কোনো লোকালয় নাই, ওখানে সিগন্যাল থাকার কথাও না। এরকম একটা সিচুয়েশন, মানে তখনও পর্যন্ত আমরা এগুলো কোনো ভৌতিক কোনো ব্যবসা চিন্তা করতেছি না। মানে আচ্ছা গাড়ি নষ্ট হয়েছে, হতেই পারে, এগুলো সব রাস্তা হয়তো বা খালি কোনো কারণে, কিন্তু আলটিমেটলি যখন দেখলাম যে না রাস্তা আসলেও খালি, রাস্তার মধ্যে কিছু আসতেছে না, তখন আমাকে হিট করছে। এতক্ষণ জিবরান হিট করতেছিল, তখন আমি বললাম যে না সামথিং ইজ রং, কিছু একটা হয়েছে। গাড়িটা লক টক করলাম, রাস্তার পাশে গাড়ি রেখে আমরা বললাম যে চলো জঙ্গলের ভিতরে ঢুকি, যেখানে আওয়াজটা ছিল ওখানে ঢুকি। ওখানে আমরা ঢুকলাম, ঢুকার পরে জঙ্গলের ভিতরে কিছুক্ষণ 10 মিনিটের মতো হাঁটছিলাম, রাইট? 5-7 মিনিট 10 মিনিট হাঁটার পরে একটা আমরা খোলা একটা জায়গা পেয়েছি, একটা বড় একটা গাছ আছে, গাছের নিচে আমরা দাঁড়ায়, আমরা ওখানে আমি সিগারেট ধরাইতেছি। জিবরান হঠাৎ করে বলে কি যে জিবরানের হাতে সবসময় একটা ক্যামেরা থাকে, সবসময়। আমরা ভৌতিষ্ঠের কাজ হচ্ছে আমরা সবসময় যেদিন আমাদের গ্যারাজ থেকে যখন গাড়ি বাইর হয় সেই সময় একটা ক্যামেরা অন করা হয়, ওই ক্যামেরা আমরা ডেস্টিনেশন যাওয়া পর্যন্ত রেকর্ড দিতে থাকি। এটা বিহাইন্ড দ্য সিনস বা এইসব কারণে আমরা রাখি। ওকে।
জিবরান বলতেছে কি আমার ক্যামেরার ব্যাটারি তো প্রায় শেষ, ব্যাটারি চেঞ্জ করতে হবে। আমি তখন বলতেছি ঠিক আছে, সাকিব আর জীবন ছিল, ওদের বলতেছি ঠিক আছে তোমরা যাও, তোমরা ব্যাটারিটা চেঞ্জ করে নিয়ে আসো, প্লাস ওই যে আমাদের ইএমএফ রিডার আছে আর ওই যে জিনিসপত্র আছে ওগুলো কিছু জিনিসপত্র নিয়ে আসো, আমরা যেহেতু ভিতরে ঢুকছি একটু দেখি ব্যাপারটা কি, শিয়াল কোথায় রাখছে এগুলো একটু বুঝি। আর তখন একটু কেমন জানি লাগতেছিল, একটু ব্লেয়ার উইচ প্রজেক্ট টাইপের মানে অন্যরকম। তো ওরা রওনা দিছে, আমি জাস্ট গাছের নিচে, আমি আর আমার সাথে একটা ছেলে ছিল ক্যামেরাম্যান, আমি যে সিগারেট ধরেছি তো ওরা কয়েক স্টেপ আগে গেছে, যাওয়ার সাথে সাথে সাকিবও সিগারেট ধরবে, সাকিব আবার ঘুরছে, তার কাছে লাইটার নাই, আমার কাছে লাইটার নিতে আসছে, সে লাইটার দিলাম, সে সিগারেট ধরে সে ঘুরে আবার যখন যাচ্ছে ততক্ষণ জিবরান নাই, মানে জিবরান হয়েছে কি সে হাঁটা দিয়ে দিচ্ছে যে সাকিব তো আসতেছি। তাহলে সাকিব বললো তাহলে আমি আর না যাই, আমরা সিগারেট খাইতেছি এখানে খাই, আমরা জীবন চলে আসবে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা জীবন আসে না। এবং তখন মানে যখন অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে তখন আমি বলছি এটা কি ব্যাপার, এই একটু আগে আমরা মানে 8-10 মিনিটের রাস্তা, আসা যাওয়া তো 20 মিনিট, আর ওই জিনিস নিতে 10 মিনিট এতক্ষণ লাগার কথা না। তখন আমরা একটু করা শুরু করছি যে না যাই, আমরা রাস্তার দিকে যাই, গিয়ে আমরা জীবন দেখি কি ব্যবস্থা, গাড়ির ওখানে আমার কিছু হইলো কিনা, সে একা গেছে আবার চোর ডাকাত অনেক কিছু জেনে গেছি। আমরা হাঁটা দিছি, আমরা 3 জন হাঁটা দিয়ে আমরা রাস্তায় যাবো। এবং ঘটনা হচ্ছে আমি খুব শর্ট ভাবে বলি, আমরা 3 ঘন্টার মতন আমরা রাস্তা খুঁজছি, 7 মিনিটের রাস্তা আমরা 3 ঘন্টার মতন আমরা খুঁজছি, আমরা জিবরানকে খুঁজছি, জিবরানের একটা কোমর একটা পাউচ লাগানো থাকে, পাউচও আমরা খুঁজে পেয়েছি মাটিতে, জিবরানের আমরা খুঁজে পাইনি, 3-3.5 ঘন্টা হবে। একটা সময় টায়ার্ড হয়ে গেছি আমরা, আমি সাকিব ঝগড়া করতেছি, এরকম সিচুয়েশন হয়েছে, আমরা আওয়াজ পেতেছি কেউ দৌড়াই যাচ্ছে, তাকাই দেখি ওখানে কেউ নাই, উইয়ার্ড সব সিচুয়েশন হয়েছে। শেষে আমরা টায়ার্ড হয়ে ততক্ষণে আমাদের কাছে যে ক্যামেরা ছিল ওইটাতে ইনফ্রারেড লাইট নেই, ওটার মধ্যে হচ্ছে সানগান লাগানো, ওইটার ব্যাটারিও শেষ, ক্যামেরার ব্যাটারি শেষ, এরকম একটা অবস্থা। আমরা বন্ধ করে দিয়ে আমরা তখন বসে পড়ছি যে ওই যে গাছটা আমরা পেছি মাঝখানে, গাছের ওখানে বসে যতক্ষণ ধরে আলো না হবে, মোবাইল ফোনের সিগন্যাল নাই, আমরা জিপিএস দিয়ে কিছু বাইর করতে পারি, মানে খুব উইয়ার্ড জিনিসপত্র হইতেছে আর কি। তখন শেষ আমরা হাল ছেড়ে দিছি। তারপরে যেটা হচ্ছে যে সকালের দিকে হঠাৎ করে আমার ফোনে একের পর এক এসএমএস আসতে শুরু করছে, তাকাই দেখি যে অ্যাজ ইফ সিগন্যালটা আসছে মাত্র, এরকম একটা সিচুয়েশন, এবং যাবতীয় মিসড কল অ্যালার্ট, জিবরানের টেক্সট, এর টেক্সট, ওর টেক্সট, ফ্যানদের টেক্সট, মানে দুনিয়ার টেক্সট, মানে যা হয় আসা শুরু করছে। তখন আমি বললাম সিগন্যাল আছে, সাথে সাথে ওখান থেকে এলাম যে সবাই চলো, সিগন্যাল পাওয়া গেছে। আমরা তখন জিবরানের কল দেওয়া শুরু করলাম, দেখলাম জিবরানের ফোনের রিং বাজতেছে। কি অবস্থা তখন, জিবরানের আমরা পাইতেছি না, আমরা প্যানিক, মানে খুব বাজে অবস্থা। আর আমার তো চিন্তা হচ্ছে যে আমি এর নিয়ে আসছি, রেসপন্সিবিলিটি না আমার, মানে সেটাই, মানে প্রচন্ড প্যানিক করছিলাম। তারপরে আমাদের বোধহয় সাকিব কতক্ষণ লাগছে, 10 মিনিট লাগে নাই বোধহয়, না? হ্যাঁ, ভেরি কুইক। আমরা মানে 3-4 মিনিট হতে পারে। যে ফোনের রিং শুনলাম, রিং শুনে দূরে পেয়ে গেছি, এবং ফোনের রিং বাজতেছে, জিবরানের ফোনের রাতে ছিল না, এখন সবকিছু আছে, সব আছে। এবং আমরা জিবরানকে পাইছি, জিবরানকে যখন আমরা পাইছি, জিবরান মানে মাটিতে পড়ে আছে, সে বমি করছে, তার গায়ের মধ্যে বমি, তার জ্বর, এবং মানে ভেরি সিমিলার সিচুয়েশন টু ওই যে আমরা যে বাসার থেকে হোটেলে গেছিলাম, হোটেলে আমার একজনের বমি জ্বর, ভেরি সেম একদম। হ্যাঁ, আচ্ছা, এবং জিবরানের ফার্স্ট কথা হচ্ছে যে এই ক্যামেরা আছে নাকি, আমরা যে হ্যাঁ ক্যামেরা পুরো ছিল মাটিতে, হ্যাঁ ওর কাছে যে ক্যামেরাটা ছিল, বলে যে ক্যামেরাটা চেক করতে হবে, আমি কি জানি দেখি, আমার যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, চলো ক্যামেরা পরে বুঝবো, আগে ওর তখন শরীর খারাপ, আমরা কোনো মতে ওরে উঠাইনি, আমরা 4 জন আমরা আবার গাড়ির ওখানে গেলাম, তখন জাস্ট সকালের আলোটা ফুটছে আর কি, ফজরের টাইমের একটু পরের কথা আর কি। আমরা গাড়ির ওখানে গেলাম, গাড়ির ওখানে গিয়ে জিবরানের গাড়ি দরজা খুলে জিবরানের বসায় পানি টানি খাওয়াইলাম, তাহলে আমাদের যে এনার্জি বিস্কিট নিয়ে যে মানে ওরে তখন আমরা করছি, জ্বর আমরা বুঝতেছি, প্যারাসিটামল দিলাম, খাক, এই টাইপের একটা অবস্থা। আর আমি তখন ওই আমার ইয়েতে কল দিব, আমার অফিসে কল দিব একজনের, যে আমাদের গাড়ি এরকম একটা অবস্থা যাতে এই রুটে আবার গাড়ি আসে, মানে আমাদের উদ্ধার করা যাতে, মানে এরকম একটা অবস্থা আমাদের পরিস্থিতি। আমরা সাকিব হঠাৎ করে বলে কি, শুনুন ভাই আপনি গাড়ি একটু স্টার্ট দিয়ে দেখেন। আচ্ছা, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি, একবারে গাড়ি স্টার্ট হয়েছে। দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আসলে সাথে সাথে আমরা গাড়ি ঘুরে, আমাদের কিন্তু ওই জায়গায় যাওয়া হয় নাই, আমরা গাড়ি ঘুরেছি, এইবারও যাওয়া হয়নি। গাড়ি ঘুরে আমরা কাছাকাছি একটা ক্লিনিকে গিয়ে আগে জিবরান রে দেখাইছি, বা ছিল কাটছিল, ওইসব ব্যান্ডেজ করে দিচ্ছে, ওর ওষুধ তো আগে খাওয়াই দিচ্ছিলাম যে এক জ্বরটা, তারপরে আমরা গাড়ি ব্যাক করি। আমাদের ওই জায়গায় যাওয়া হয় না, এবং ওই জায়গায় যাওয়া হয় না দেখা আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, ওই যে একটা ফকির বলছিল না যে গাইতে চলো যাই, দেখি ব্যাপারটা কি, ওই যে মেসেজ দিবে, Right. তখন আমার এটা হিট করছে। এতদিন আমি এটা পারতেই দিইনি, আমরা কেউ অ্যাকচুয়ালি পারতে দিইনি। আমরা ওখানে গেছিলাম 3 জন, যাওয়ার পর ওই লোক ফার্স্টে আমাদের বলে যে মানে ঝাড়ি মারছে আর কি, আমার এখন নর্মালি ঝাড়ি মারছে যে এত দেরি করে আসছেন কেন।
আলম যে কেন কি হয়েছে, বলে আপনাদের কবে আসতে বলছি, আপনারা এত দেরি করছেন কেন, মানে সে এখন একটু বিরক্ত, একটু রাগ, মানে কিন্তু আবার ও কাছে খুব অমায়িক টাইপের আর কি, মানে সে আবার আমাদের সাথে যে ওইভাবে যে ছাড়িয়ে উঠেও না, মানে সে আবার ভয়ও পাইতেছে আমাদের সাথে এইভাবে কথা বলতে, বাট মানে সে বুঝতেছে, মানে তার বলতে হবে বলতেছে, বলে যে এত দেরি করছেন কেন, আপনাদের তো দেরি হয়ে গেছে, বলে যে কেন, বলে যে আপনাদের, তার কথা হচ্ছে যে আপনাদের, আমাদের মেসেজটা হচ্ছে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা, এখানে যাতে আমরা না যাই। এবং আমি তখন বললাম যে আমরা তো যাই নাই। তখন সে বললো যে না, আপনারা যাওয়ার নিয়ত নিছেন, আপনারা যাওয়ার নিয়ত নিছেন এবং আপনাদের প্রবলেম হয়েছে, আপনাদের প্রবলেম যাওয়ার হয়ে গেছে, মানে তার কথা হচ্ছে যে আমরা সমস্যায় পড়ে গেছি অলরেডি। আচ্ছা, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা তো ভাববার, মানে খুব সেইডি তো, ওর কথাবার্তা ডিরেক্ট কিছু বলতেছে না আমাদের। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, বুঝলাম আমাদের প্রবলেম হয়েছে, আমাদের একটা জায়গায় যাওয়ার কথা, ধরে নিলাম যে আমরা গেছি বা যাওয়ার নিয়ত নিয়েছি, প্রবলেম হয়ে গেছে, এখন এই প্রবলেম সলভ করার উপায় কি? প্রবলেমটা হচ্ছে তখন হচ্ছে জিবরান 2 দিন পর অসুস্থ হয়ে গেছে, আমাদের কাছে খুব জিনিসটা খুব ইয়ে লাগতেছে যে কি ব্যাপার। তখন বললো যে এটার কোনো সলিউশন নাই, এটা আপনারা প্রবলেম, ওইখানে আপনারা যায়নি না। আমি বললাম যে একটা জায়গায় যাওয়া নিয়ে যদি প্রবলেম হয়ে থাকে, আর আপনি যদি বলেন এটা কোনো সলিউশন নাই, তাহলে আমরা অবশ্যই যাবো, আমরা যাবো না কেন, সাকিব তো চিল্লাচিল্লি শুরু করেছে, যাবো না মানে কি, ফাইজলামি নাকি, আমরা যাবো। তখন সে আমাদের কিছু ওয়ে বললো যে কি বলে যে আপনারা ইয়ে করেন, কাঁচা দুধ কি জানি একটা পয়লা ছিটাইতে হবে, কি ওসব করে দিবে, যে সে যাবে না, বাট সে নিজেও যাবেন না, মানে সে যাবে না, সে যাবে না, বাট এই একটা রিচুয়াল টাইপের একটা জিনিস করতে হবে, তাহলে হয়তোবা আমাদের ঘাট থেকে প্রবলেমটা নামবে। আচ্ছা, হ্যাঁ, এবং বলছে যে মানে সে ডিসকারেজ করতেছে, কিন্তু যদি আমরা যাই তাহলে আমাদের এই হয়ে যেতে হবে, এরকম একটা জিনিসপত্র বলছে। আমরা তখন শুনছি এইসব ঘটনা চলতেছে, আমরা তখন চলে আসছি। চলে আসার পরে আমাদের কাছে একটা চিঠি আসছে। হ্যাঁ, আমাদের কাছে একটা চিঠি আসছে। সব বলে দিচ্ছেন। আমরা একটা ব্রেক নিই, কি বলেন? আমরা আমার মনে হয় একটা ছোট ব্রেক নেওয়া যেতে আচ্ছা, পারে। আমার মনে হয় আমাদের একটু ডিসকাস করার ব্যাপার আছে, আমরা এটা বলবো নাকি চিঠির ব্যাপারটা? এটা এখন বলেন না, আপনি অনেক বলেছেন। অনেক বলছি। আচ্ছা, আমরা খুব সংক্ষেপে শেষ করবো, বাট আমরা এখন একটা ব্রেক নেই, ব্রেকের পরে এসে আমরা সময় খুবই অল্প, সো আমি চাইবো যে ছোট্ট করে আপনার পরিচয় দিয়ে আপনার ঘটনা শুনি। আমি মারুফ, আমি কালেজিপাড়া থেকে আসছি। আচ্ছা, তো আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আছে, তো আমি আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। জি বলেন, আপনার এক্সপিরিয়েন্সটা বলেন। এটা 2008 এর ঘটনা। তো আমি তখন কলেজ স্টুডেন্ট, তো ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়ি। তো আমার সব ফ্রেন্ড মিলে ঠিক করলাম একদিন আমরা পিকনিক স্পটে যাবো। তো প্লেস হলো আপনার স্বপ্নপুরী, তো ট্রেন জার্নি। তো আমরা রীতিমতো ট্রেন জার্নিতে গেলাম এবং সেটা সফল করে চলে আসলাম। আসার পথে আমাদের নাটোর স্টেশনে ট্রেনটা স্টপেজ ছিল রাত 9টায়। তখন আমি চিন্তা করলাম যে আমি এত রাত বাসা কি করে যাবো, তো আমি খালা বাসে উঠি। তো আমি স্টেশনে এসে আছি, তখন রিক্সা খোঁজ করলাম, তখন 9টা বাজে, তখন রিক্সা পাচ্ছিলাম না। তো আমি একটু আগে গেলাম, যে কোন ট্যাক্সিও কিছু পাচ্ছিলাম না। তো নাটোর শহর মূলত রাত 10টা-11টা পর্যন্ত রিক্সা থাকার কথা, কিন্তু ওই দিন কোনো কিছু ছিল না। তো প্রথমে ঘটনা থেকে আমার কাছে কেমন ফিল করতেছিলাম আমি। তো যাই হোক, আমি আমাদের একটা লোকাল ট্রেন ছিল, আমাদের নাটোর স্টেশন থেকে আমাদের ইয়াসিনপুর স্টেশনের দূরত্ব হচ্ছে আপনার ডিস্টেন্স 7 কিলো। তো আমি ওয়েট করতেছিলাম যে আমি ট্রেনের জন্য। তো ওয়েট করতে করতে ট্রেনটা ওই দিন লেট ছিল, তো রাত 12:30 ট্রেন এসে পৌঁছলো। তো আমি ট্রেনে উঠলাম, ওঠার পরে আমাদের স্টেশনে ওটা পৌঁছলো 12:35। তো একমাত্র আমি ব্যক্তি যে স্টেশনে একমাত্র আমি ছিলাম, জি জি, আর কেউ ছিল না ওর সঙ্গে। তো পোটারম্যান ট্রেনটা ছেড়ে দিল। তো আমাদের স্টেশন থেকে আমাদের বাই ডিস্টেন্স ছিল 0.7 কিলো, মানে 1 কিলো একটু কম। তো মূলত আমাদের ঢালু, মানে স্টেশন থেকে আমাদের ঢালু রাস্তা ছিল নিচে নামার জন্য। তো আমি ঢালু রাস্তায় যখন নামতে যাব, তখন জাস্ট চিকন একটা রাস্তা, দুই পাশ দিয়ে, মানে রাস্তা আসে দুই পাশ দিয়ে ওটা স্টেশনে উঠছে। তো আমি যখন নামতে যাচ্ছি, তখন দেখি ওখানে একটা খেজুর গাছ পড়ে আছে। তো আমি চিন্তা করলাম যে ঝড় নাই, বৃষ্টি নাই, তো খালি খেজুর গাছটা মানে এক্স অ্যাঙ্গেলে পড়ে আছে, এক্স অ্যাক্সিস বরাবর। তো আসলে এটা কেন পড়ছে? তো কখন একটা কথা মনে হয়ে গেল যে ছোট আম্মু বলছিল, যদি কোনো কিছু দেখো যেভাবে পড়ে আছে রাস্তার মধ্যে, তখন কোনো কিছু 3টা পাড়ি মারবা, যদি ওটা উপরে উঠে যায় তাহলে ওটা ক্রস করবো, না হলে ক্রস করবো না। তো আমার সাহস হচ্ছিল না ওটা ক্রস করার জন্য। তো আমি ওদিকে নেমে ওপার ডান পাশে রাস্তাতে নামছি। তো নামার পরে জাস্ট সামনে একটা ব্রিজ আছে। তো ব্রিজে ওখানে যখন গেছি, তখন দেখি সাদা কাপড় পরে একটা মেয়ে আমার থেকে বড় বড় একটা চোখে তাকা আছে। আসলে ওই মুহূর্তে যে আমি কেমন লাগছিল, আমি নিজেকে পুরো কুল হয়ে গেছিলাম। আর বিষয়টা আমার কাছে খুবই ওয়েট লাগছে, এবং ওর চেহারাটা এত বিকট ছিল যে আমি আসলে এটা বর্ণনা করার মতো না। তো আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম। এবং আপনি কি ব্রিজের নিচে দেখেছেন না উপরে দেখেছেন? উপরে দেখেছি, ও ব্রিজের উপরে দাঁড়ায় আছে। আচ্ছা। তো আমার তখন মনে হচ্ছিল যে আমাকে বাসায় পৌঁছাতে হবে, বাইকুক। তখন আমি চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করলে একটু মনে সাহস নিলাম, নিয়ে বললাম যে আমি তখন মানে দৌড় মারা শুরু করলাম। আমার কাছে মোবাইল ফোন ছিল না, কিছু ছিল, জাস্ট একটা ঘড়ি ছিল। তখন আমি দৌড় মারলাম এবং
দৌড় মারতে মারতে আমি এক পর্যায়ে আমি একটু রাস্তার বর্ণনা দিতে, আমাদের রাস্তার চারপাশে ছিল আক্ষেত আর জাস্ট কিছু গাছ ছিল, কোনো বাড়িঘর ছিল না। আর রাস্তার মানে প্রথম বাড়িটাই আমার ছিল আমাদের আর কি। তো আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে আমার পাটা এক জায়গায় থেমে গেল। আমি বুঝতে পারছিলাম যে সামনে একটা কবরস্থান, মানে ওখানে কবরস্থান ছিল আর কি। তো ওই কবরস্থানের সামনে যে আমার পাটা থেমে গেল, তো ওখানে পাটা উঠছিল না। তো হঠাৎ করে আমি আমার চোখ কিন্তু বন্ধ অবস্থায় আছে তখন। তো আমি দেখতেছি যে সামনে ওখানে কবরস্থানের মধ্যে একটা আঠাল গাছ আছে, তার কাছে একটা লাশ ঝুলতেছে। তো আমি মানে জাস্ট উপলব্ধি রিয়েলাইজ করতে পারতেছি, বাট আমি চোখটা খুলে শ্বাস পাচ্ছিলাম যে আমার চোখ মানে আপনি বুঝতে পারছেন একটা লাশ ঝুলে আছে বা এরকম কিছু একটা দেখবেন আপনার মনে হচ্ছিল, বাট আপনি ভয় চোখ খুলতে পারছেন। আমার মনে হচ্ছিল যে যখন আমি চোখ খুলবো তখন বুঝি আমি আর শেষ হয়ে যাবো, মানে ঠিক থাকতে পারবো না এরকম একটা কন্ডিশনে। তো যাই হোক আমি বাম দিকে পাশ ফিরা চোখটা খুলে আমার বাড়ির ডিরেকশনটা নিলাম, নিয়ে আমি চোখ বন্ধ করে আবার বাসায় চলে গেলাম। তো আমার সবচেয়ে বেটার যে ঘটনা ওয়েট লাগছে, একটা ওয়েট ঘটনা সেটা হচ্ছে যে আমাদের রাস্তা ছিল অনেক আঁকা বাঁকা রাস্তা। তো আমি চোখ বন্ধ করে কেমনি আমি দৌড়াইছি আমি নিজেও আমার সেটা টের পাই, বুঝতে পারি না ডিরেকশনটা আমি কেমনি পাইছি, এত আঁকা বাঁকা রাস্তার মধ্যে আমি কিভাবে আসছি আসলে আমি নিজে বুঝি না। তার চোখ বন্ধ করে পুরো রাস্তা কিন্তু আসার কোনো কারণ নেই, বাট আপনি চলে আসতে পেরেছেন। এটাই আমার কাছে ঘটনাটা ওই অনেক লাগছে। অনেক 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 ভয়াবহ একটা ঘটনা। তারপর বাসায় আসার পরে আব্বু আম্মু নানা বাসায় গেছিল, ওখানে কেউ ছিল না। তো বাসায় আসার পরে আমরা 3 ভাই ছিলাম, তো আমি তো ওখানে গেছিলাম। তো আসার পর 2 ভাই অন্য রুমে শুলাম, আমি ওই রাতে কাউকে বলি নাই। তো আমি আবার আরেক রুমে শুলাম, আমি এক ফ্রেন্ডের সাথে করে। তো রাতে যখন লাইট বন্ধ করে ঘুমাচ্ছিলাম, জাস্ট প্রশ্ন দিচ্ছিলাম, তখন হঠাৎ করে দেখি যে একটা গিটারের আওয়াজ আসতেছিল। তো এক পর্যায়ে আমি বলছি হয়তো আমি ভয় পাইছি, এটা আমার হ্যালুসিনেশন হতে পারে। তো আমি এটা মানে কেয়ার করি নাই। তো এট ফার্স্ট যখন এটা প্রকট হচ্ছিল তখন আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ফ্রেন্ড তুমি কি শুনতে পাচ্ছ? তখন আমার ফ্রেন্ড বললো হ্যাঁ আমি কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছি। আমি বলছি ভালো করে রিয়ালাইজ করো তো যে আসলে এটা কি। তো বলছে তো তেমন গিটারের একটা আওয়াজ মনে হচ্ছে। আর তখন আমাদের বেড সুইচ ছিল আমাদের হাতের নাগাল। তো আমরা বেড সুইচ অন করার সঙ্গে সঙ্গে জাস্ট আওয়াজটা আউট হয়ে গেল। তো যখন আমার বেডটা আবার অফ করলাম তখন আবার আওয়াজ শুরু হলো। তখন আমাদের প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। তো আমাদের ওখানে হ্যারিকেন ছিল, হ্যারিকেন জ্বালায় প্লাস লাইট অন করে আমরা ঘুমাইছিলাম। ঘুমানোর পরে আমার পরের দিন প্রচন্ড জ্বর আসে এবং 3 দিন জ্বর আমার থাকে। বাবু জ্বরের কথা শুনে চলে আসে। তো আমি যখন এই ঘটনাটা আমার এক চাচাতো ভাইয়ের সঙ্গে শেয়ার করি, তখন সে আমাকে বলে যে ওই ব্রিজে ওনাকে একই ধরনের একটা কাহিনী দেখছে সে, এবং রাত 10:30। তার মানে জিনিসটা আপনি একা দেখেনি, আরো অনেকে দেখেছে। অলরাইট, আমাদেরকে আরেকটা বিষয় হচ্ছে যে এই কবরস্থানের কথা বলছিলাম, ওখানে আমি লাশ দেখছিলাম। তো ওখানে বলছে 30 বছর আগে নাকি ওই যে কবর ছিল যে মেয়েটার, ওই মেয়েটার নাকি আপনার গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। মানে কবরস্থানের কাছে কবর ছিল মেয়েটার না, মানে যাকে আপনি দেখেছিলেন ব্রিজের ওপরে সেই মেয়েটা। আমি জিজ্ঞেস যে কবরস্থানের উপর ঝুলে আছে যে যেখানে আপনার মনে হচ্ছিল চোখ খুলে দেখবেন, সেখানে আসলে এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেটা আপনি জেনেছেন অনেক পরে। অলরাইট, থ্যাংক ইউ আমাদের যে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমার জ্বরের পরে আমার প্রায় মাঝে মাঝে জ্বর আসতো। তো আমার আম্মু আমাকে একদিন কবিরাজ কাছে নিয়ে গেল। তো কবিরাজ কাছে নিয়ে যাওয়ার পরে সবচেয়ে আমাকে আশ্চর্য লাগছে যে পিতলের থালা আছে। তো ওরা আবার কবিরাজ পিতল থালা লাগাতে একটা কাহিনী আছে। তো আমার পিঠে ওটা লাগানোর পরে প্রায় 3.5 ঘন্টা আমার পিঠে লাগাছিল ওটা। আমি এত চেষ্টা করছি ওটা খোলার জন্য, কিন্তু ওটা কখনোই খোলে নাই। কিন্তু 3.5 ঘন্টা পরে আলটিমেটলি সেটা এমনিতে খুলে গেছে। তারপর থেকে আমার মাঝে মাঝে জ্বর আসে, কিন্তু জ্বরে কোনো আমার অনেকবার ব্লাড টেস্ট করা হয়, কিন্তু ব্লাডে কোনো পয়জন বা কোনো ভাইরাস ধরা পড়ে না, জ্বর আসে। অলরাইট, আমরা শুনলাম ইন্টারেস্টিং এই ঘটনাটা। কম স্টোরি বলি কি কারণে বলি, যেমন সিলেট থেকে একজন যিনি আমাকে পার্সোনালি মেইল করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো উনি যেমন বলেছেন যে উনি বাথরুমে গিয়ে দেখেছেন একটা লোক দাঁড়িয়ে আছে, এবং ওনাদের বাসায় অনেকেই দেখেন সেটা। এরকম স্টোরি আসলে হয় কি, স্টোরি ম্যাক্সিমাম সিমিলার হয়। সিমিলার হয়, তো আমরা যদি প্রতিদিন এসে স্টোরি বলি, এই স্টোরিটি বলবো। উনি যেটা লিখেছেন যে অমুক জায়গায় একটা বাথরুমে লোক দাঁড়িয়ে ছিল, তো অমুক জায়গায় ঘুমে স্বপ্ন দেখেছেন, উঠে দেখেছেন যে ভিজে গেছে পর্দা বা হোয়াট এভার, মানে এইসব আর কি। আমরা কম স্টোরি বলি, যখন আমরা এইসব শুনি গিয়ে আমরা ইনভেস্টিগেট করে ওটার পিছিয়ে কিছু অন্য কোনো স্টোরি আছে নাকি, কেন ওইখানে ওই লোকটা দাঁড়িয়েছিল বা ওই প্রেজেন্সটা কেন বাথরুমে দাঁড়িয়েছিল, ওটা যদি আমরা বের করতে পারি তখন ওটা একটা স্টোরি হয় একদম। আর ওটা যদি বের করতে না পারি, যে 99% কেসেসে ওটা বের করতে আমরা পারি, উইচ ইজ ওয়াই আমরা খুব বেছে বেছে রেডিও ফুর্তিতে এসে ঘটনাগুলো জানাতে হয়। সো সুমন ভাই, তারপর যেটুকু বলা যায়, যতটুকু বলা যায় অতটুকু বলি। এই যেটা বলছিলাম যে আমাদের কাছে একটা চিঠি এসেছিল, চিঠিটা দেশের থেকে আসেনি, এটা ইউকে থেকে। না সব বলি। চিঠির মধ্যে কিছু ইন্টারেস্টিং কিছু কথা বলা হয়েছে। আচ্ছা, স্পেসিফিক এই বাসাটা নিয়ে, এবং আমাদের কোনো আইডিয়া নাই যে চিঠিটা পাঠিয়েছে সে কিভাবে জানে আমরা এই বাসাটা নিয়ে ইনভেস্টিগেশনে গিয়েছিলাম বা করছি। আমি যে গেছি আগে, তারপরে যে ভূত স্টিম যে যাওয়ার চেষ্টা
করে এই প্রবলেম গুলো এগুলা কারো জানার কথা না, এটা খুবই কনফিডেন্সিয়াল একটা ব্যাপার ছিল। বাট সেই কারণে নাকি জানি না, হয়তোবা ইনফ্যাক্ট এই যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম সুমন ভাই যে স্টোরিটা অন এয়ার বললেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি জিবরান ছাড়া এটা কেউ শুনতেছে। আচ্ছা, মানে এই স্টোরিটা আমরা তিনজন জানতাম, মানে এর আগে আমরা ভেঙে ভেঙে এই স্টোরি এদিক সেদিক আমাদের বলেছি। ভৌতিস টিমের ক্রুরা ওটা জানে না। হ্যাঁ। ভৌতিস লাইক আমার ফ্রেন্ড, ফ্যামিলি, গার্লফ্রেন্ড, হোয়াট এভার, আজকেই সবাই জানলো। মানে ওকে, অনেক যত ছোট সময় ছোট বলছেন, ঘটনা আমরা আলাদা আলাদা আজকে বলেছিলাম, আজকে জোড়া লাগে একসাথে বললাম আর কি। সো এখন হয়তো অনেকের কাছে অনেকের সেন্স মেক করবে, একদম। কেউ কেউ হয়তো এই স্টোরি একটা পার্ট হয়তো রেডিও ফুর্তিতে কোনো একটা সময় শুনেছে, আরেকটা পার্ট হয়তো শুনেছে, বাট আমরা সবসময় একটু মানে চেষ্টা করেছি একটু অন্ধকারে রাখার জন্য, ডিরেক্ট বলিনি। সো এখন ঘটনা হচ্ছে যে চিঠি এসেছিল, চিঠির মধ্যে কিছু ইনফরমেশন ছিল যেগুলো মারাত্মক ভয়ঙ্কর কিছু ইনফরমেশন। হয়তোবা তারা এমনি শুনেছে যে আমাদের টিমের কথা শুনে হয়তো পাঠিয়েছে, বাট ওই ভাষা সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়েছে। এটার জন্য আমরা তারপরে আরো রিসার্চ টাইপের ব্যাপার স্যাপার আসে, আমরা করি, করার পর তারপরে অনেক কিছু বাদ দিচ্ছে এখন। তারপরে যেটা হয় যে এতটুকু বলি যে ওই জায়গায় এখন আমরা যাইনি, এখনো পর্যন্ত আমরা ওই জায়গায় যাইনি। আমাদের এইসব ঘটনার পরে আরেকটা জিনিস যেটা হয়েছিল সেটা হচ্ছে যে দেশের বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। এটা আরেকটা গ্রুপ, আরেকটা দেশ, এটা ইউকে না। আচ্ছা আমি একটু বলেছিলাম, বলেছি আমি একটু বলি। হ্যাঁ, আপনি তো মানে কেটে কেটে বলবেন, আরো মানে চাপিয়ে বলবেন। একটা সিক্রেট বলি যেটা এতদিন পর্যন্ত আমরা কেউই কাউকে বলিনি। আচ্ছা, সেটা হচ্ছে যে ইউকে থেকে যে চিঠিটা আসছে, হ্যাঁ, ওখানে কিছু ইনফরমেশন ছিল অ্যাবাউট যে বাসাটা সুমন ভাই গিয়েছিল। আচ্ছা, কি অদ্ভুত, মানে হ্যাঁ। এত দূর থেকে জানলোই বা কিভাবে যে আপনার ওটা এখানে আমরা গেছে? বের করছি কিভাবে জানছে ওটা আচ্ছা। আজকে বলবো না। সো ওইটার উপরে বেস করে আমরা একটা প্রিলিমিনারি রিসার্চ করে আমরা অনেক কিছু বের করছি। বের করে আমরা ট্রেলারটা বানিয়েছি বেসড অন দ্যাট। এক্স্যাক্টলি। যে ট্রেলারটা আমরা দেখি, প্রথমে যে ট্রেলারের সামনে যে 1 মিনিট একটা নাটক আছে, একদম দেয়ালের মধ্যে। একদম 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 একদম। এবং ওইটার উপর বেস করে উই মেড দ্য নাটক। এই ইনফরমেশনটা আমাদের ইউকের থেকে আসা চিঠিটার মধ্যে ছিল। এন্ড ওই ট্রেলার দেখেছে সামবডি ইন আমেরিকা, Somebody in New York. নিউ ইয়র্ক, এন্ড ওখান থেকে উই গট আ ফোন কল। ফোন কল। উই গট আ ফোন কল। বলেন আমাদের একজন ফোন করে বলতেছে যে এবং এটাই তো ভয়াবহ, মানে প্রথমে মানে ওই রকম একটা জিনিস এক্সপেরিয়েন্স করা একটা লোককে এভাবে, মানে একদম মানে এটা ভাবা যায় না যে এক্স্যাক্টলি। সো আমি কয়েকদিন আগে ভূত এফএম এর একটা এপিসোড আমি খুব লাস্ট মোমেন্টে খুব দৌড়ে ঝাঁপিয়ে আমি আসছিলাম, বললাম যে একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে এবং অনেক কিছু বলতে পারছিলাম না, এখন মানে মানে মোটামুটি বুঝে গেছি যে জিনিসটা। সো আমাদের একটা ফোন কল আসছে নিউ ইয়র্ক থেকে। যে ফোন করেছে সে বাংলাদেশি, ওর অফিসের একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, ওর অফিসের ওর যে কলিগ, ওর বস আর কি, ইমিডিয়েট বস, ওই বসকে ওই ট্রেলারটা সে দেখাচ্ছিল। আচ্ছা, ট্রেলারটা দেখে সে বলেছে যে হ্যাঁ এই ঘটনা তো আমি জানি, এবং এই ঘটনা তো খুলনায় না, এখানে লেখা আছে সামওয়্যার ইন খুলনা, বাট ইটস নট ইন খুলনা, ইটস ইন সামওয়্যার এলস, এবং সে জায়গাটার নাম বলে দিচ্ছে। এটা ওই সাদা চামড়া বলছে। এবং এটা একটা সাদা চামড়া খেলো, আমরা সে আমেরিকান। ইউজুয়ালি দেই না, হ্যাঁ। দিস ইজ নট দ্য ক্লু। সো প্রবলেমটা ওইখানে, মানে আমাদের হিট করছে ওইটা যে অ্যাকচুয়ালি তো খুলনা না, অ্যাকচুয়ালি আরেকটা জায়গায়, যেই জায়গাটাতে ওই জায়গাটার কথা আমরা কাউকে বলিনি, কেউ জানে না। আমেরিকার নিউ ইয়র্কে বসে একটা সাদা চামড়া লোক কিভাবে বলবো? আলটিমেটলি জানা গেছে তার আঙ্কেল, তার মায়ের ভাই, সে লেট 70s কোন একটা যে ইউনিসেফ টাইপের কোন একটা অর্গানাইজেশনের থ্রুতে বাংলাদেশে এসেছিল কোন একটা রিসার্চ বা কিছুর জন্য। সে একটু হিপি টাইপের ছিল, সে তারপর এইসব ব্যাপারে খুব ইন্টারেস্ট ছিল। সে যেই এরিয়াতে ছিল ওই এরিয়াতে এই ঘটনাটা ঘটে, সেই রিসার্চ করে বের করে যে এই একটা বাসায় এই জিনিসগুলো হয়। সো ইউকের চিঠি আর নিউ ইয়র্কের ভদ্রলোকের কথা মিলে গেছে, সব মিলে গেছে, একদম সব মিলছে। এইটা যখন আমরা শুনছি, ওই লোকের সাথে আমরা কথা বলতে গেছি, ওই লোক কথা বলবে না। আলটিমেটলি যেটা হয়েছে যে কয়দিনের নোটিসে, সেখানে 3-4 দিনের নোটিসে আমি নিউ ইয়র্ক যাই। হ্যাঁ, এবং আমি ওই লোকের সাথে মিট করি। ওই লোক তার চেহারা দেখাইতে দেয় নাই, বাট ভিডিও ফুটেজ আছে। বাট আমরা যদি ওই ভিডিও ফুটেজ দেখাইও, আমরা মুখটা ব্লার করা থাকবে, কি বলছে ওইটাও দেখানো যাবে না। বাট কিছু ইনফরমেশন আমরা পাইছি, যে ইনফরমেশন ভয়ঙ্কর ভয়ঙ্কর ইন্টারেস্টিং। সো আলটিমেটলি আমরা এগুলো নিয়ে আবার বসছি, বসে টসে আলটিমেটলি আমরা যে ডিসিশন নিছি যে আমাদের এখানে একা যাওয়া যাবে না। সো উই ওয়েন্ট ব্যাক টু দ্যাট গাই, যে আমাদের বলছিল যে আপনাদের জন্য মেসেজ আছে।
সেই বৃদ্ধ হ্যাঁ, এবং ওই লোককে আমরা আলটিমেটলি কনভিন্স করছি। উনি যাবেন সঙ্গে। হ্যাঁ, এবং ওই কনভিন্স করতে পাইরেই আমি দৌড়ে আইসা আমি বলছি যে নতুন ডেভেলপমেন্ট হয়েছে কতদিন। ওকে, আলটিমেটলি আমরা ওই জায়গায় আবার ব্যাক করছি ইনশাল্লাহ। সব এপিসোড সব শেষ করে লাস্ট ইনভেস্টিগেশন হিসেবে আমরা যাব, আমাদের সাথে ওই ভদ্রলোক থাকবে, বয়স্ক ভদ্রলোক, এবং আমরা এবার ভয়ঙ্কর রকম প্রিপারেশন নিয়ে ওখানে যাচ্ছি। এবং ওই ভদ্রলোক তো রিচুয়াল গুলো সব জানে। সে জানে তাকে অ্যাটলিস্ট আমি রাজি করাইতে পারছি আর কি আমরা। সো এখন আমরা ওখানে যাচ্ছি। এই ভদ্রলোকের ব্যাপারে আমি রেডিও করতে আগে বলেছিলাম, ইফ ইউ রিমেম্বার, বাকিরা কারা রিমেম্বার করবে কি জানি না, যে গুলশানে একটা বাসায় আমার ফ্রেন্ড বলছিল যে একটা পিট টাইপের আছে, এটা বলেছিল যেখানে সেম গাই। হ্যাঁ, ওকে, সো জিনিসটা অনেক এক্সপিরিয়েন্স। সো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই লাস্ট ফাইনাল এপিসোড হবে আমাদের এই লাস্ট ইনভেস্টিগেশনের লাস্ট পার্ট। ইউজুয়ালি আমাদের ভৌতিকের স্ট্রাকচারটা হচ্ছে আমরা একটা নাটক দেখাই, তারপরে ওটার ইনভেস্টিগেশনটা দেখাই। আলটিমেটলি আমাদের এই স্টোরিটা এত বেশি টুইস্টেড, এত বেশি ঘুরে পেঁচে গেছে, আমাদের এখানে নাটক হচ্ছে বোধহয় একটা, আর 3টে এপিসোড ইনভেস্টিগেশন থাকবে। আমরা 2টা এপিসোড পর্যন্ত ইনভেস্টিগেশন আমাদের কাছে আছে, ওই যে আমাদের যে হারাই যাওয়া পর্যন্ত ওগুলো পর্যন্ত আছে। এখন আমরা দেখতেছি এখনো শেষ হয় নাই, আমাদের লাস্ট ইয়ে হবে। সো ভৌতিকের লাস্ট 4টা এপিসোডে একটা স্টোরি থাকবে, এবং ট্রাস্ট মি এই স্টোরি অনেক ইন্টারেস্টিং, এবং মানুষজন হোপফুলি অনেক বেশি এন্টারটেইন হবে। এটা ভয় পাক আর হাসুক, যাই হোক এন্টারটেইন হবে, এতটুকু আমি বলতে পারি। মানে আমরা আমাদের যা মনে হয় এই হচ্ছে অবস্থা। সো আজকে অ্যাকচুয়ালি অনেক কিছু বলে ফেললাম, এবং নেক্সট আবার কবে আসবো জানি না। নেক্সট উইকে আমাদের শুটিং, আমাদের আবার বেরোতে হবে। আর আরেকটা ছোট্ট সামহাও কি ওইটা, মানে আমি জানি না মানে সম্ভব কিনা বা এরকম কিছু, লাস্ট এপিসোডটা আমি জানি না যে আসলে সম্ভব কিনা, লাইভ টাইপ করার চিন্তা ভাবনা করছেন কিনা। লাইভ করা পসিবল হবে নাকি আমি জানি না। আর আমরা ওই দিন যদি আপনারা হয়তো ওখানে গেলেন, সেদিন আমরা একসাথে কাজ করতে, ওই দিন যদি স্পেশাল ভাবে যদি ফ্রাইডে পড়ে যায়, ফ্রাইডে যদি নাও পড়ে, যদি ড্যানিয়েলের সাথে কথা বলার পর, হ্যাঁ, যদি এটারে যদি কোনো মতে, আমরা তো যাবো রাতেই, সো যদি ওই রাতটা যদি একটু পর পর যদি সে এতক্ষণ বসে থেকে শুনবে না, সে 1 ঘন্টা পর পর আমরা একটা করে আপডেট দিচ্ছি, লাইভে কিছু কথা বললাম, এইভাবে যদি ওই রাতটা যদি সাথে পার করা যায় রেডিও ফুর্তির সাথে, তাহলে মনে একটা ইন্টারেস্টিং একটা জিনিস হতে পারে। ওটা আমাদের লাস্ট এপিসোড হবে। একদম মানে চমৎকার একটা ব্যাপার ঘটবে তাহলে। এবং তখন তো মানে অলরেডি আমাদের মনে হয় অন্য এপিসোড গুলো চলতেও থাকবে, রান করবে। আর আরেকটা ছোট্ট ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে আমাদের রেজা, যে অস্ট্রেলিয়াতে থাকে, যে আসছিল যাবতীয় স্টোরি ভান্ডার, সে আমাদের নতুন একটা ইনফরমেশন দিয়েছে, খুব ইন্টারেস্টিং একটা স্টোরি, এবং এত বেশি ইন্টারেস্টিং যে এখন আমরা চিন্তা করছি যে অস্ট্রেলিয়া যাওয়া যায় কিনা। উই আর ওয়ার্কিং অন ইট। There's a possibility যে নেক্সট মান্থে আমাদের ভৌতিক টিমের থেকে যে কোনো একজন আমরা ওখানে যাবো ইকুইপমেন্ট নিয়ে। একটা খুব ইন্টারেস্টিং স্টোরি, এখন অন দ্য প্রসেস, বলা যাচ্ছে না। এটা নিয়ে আমরা হয়তো 2-3টা এপিসোড, মানে 2-3টা সপ্তাহ পরের কোন টিয়াতে আমরা আলাপ করবো আর কি। বাহ, চমৎকার হচ্ছে ব্যাপার। আমাদের আজকে আসলে আমাদের এখানেই আমাদের শেষ করতে হবে। আর কিছু বলা যাবে না, আর কিছু বলা যাচ্ছে না এখন। ইনফ্যাক্ট আমরা যাচ্ছি, মানে আমি আজকে রাতে চলে যাচ্ছি বান্দরবনের ওইখানে একটা গ্রাম আছে, ওখানে একটা ইনফরমেশন পেয়েছি। আচ্ছা, ওটার জন্য যাচ্ছি। সাকিব আর জিবরান তারপরে আমার সাথে জয়েন করবে। আমার রাতে এখনই একটু পরে গাড়িতে চলে যেতে হবে। এই এত রাত্রে চলে যাবে। ওকে, তো আমরা একটু আগে আমরা জানি যে এখন হয়তো অনেকেই রাত থেকে রাস্তায় যাচ্ছেন, যারা মানে অনেকে হয়তো রাস্তায় ঘোরাফেরা করছেন। আমাদের একজন জানিয়েছেন যে তিনি এরকম ট্রেনে যাচ্ছেন, আমাদেরই একজন কলিগ, তিনি জানিয়েছেন যে ট্রেনে যাচ্ছেন এবং তিনি দেখছেন যে ভূত এফএম ট্রেনের মধ্যে চলছে। আমি অফ টপিক আমি অন্য একটা কথা বলবো, সেটা হচ্ছে কয়েকদিন আগে আমরা শুটিং সিলেটে গেছিলাম। তো ওই ঢাকা থেকে সিলেট পর্যন্ত পুরো রাস্তার মধ্যে আমরা রেডিও ফুর্তি শুনতে গিয়েছি, কোথাও কোন রকম ট্রান্সমিশনের কোনো প্রবলেম হয় না। নট জাস্ট সিলেট, আমরা সিলেটের অনেক ভিতরে আমরা গিয়েছি চা বাগানে, এটা ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি একটা জায়গা। আমরা ওই নাটক শুটটা করতে, ওই জুজুর স্টোরির নাটকের শুটটা করতে গিয়েছিলাম। আচ্ছা, পুরো রাস্তায় কোথাও কোন রকম ট্রান্সমিশনের কোনো ব্রেকিং টাইপের কিছু নাই। মানে আমাদের খুবই ভালো লেগেছে এই ব্যাপারটা। রেডিও থ্যাংক ইউ। আমরা আশা করবো যে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং SMS